আসসালামু আলাইকুম। আমি মাসুমা মরিয়ম। আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ ডিসকাশনে। কয়েকদিন আগেই ছিল বিশ্ব পরিবেশ দিবস। সেজন্য আমরা পরিবেশ নিয়ে আলোচনা করেছি। কিন্তু পরিবেশ তো সামান্য বিষয় না, আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই আজকেও আমরা পরিবেশ নিয়ে আলোচনা করব, কিন্তু একটু ভিন্নভাবে। এবার পরিবেশের সাথে থাকবে গান, এবং পরিবেশ রক্ষায় গানও কিভাবে ভূমিকা রাখতে পারে তা সম্পর্কে আমরা জানবো। আমাদের সাথে আজ এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের লেকচারার এবং কোঅর্ডিনেটর ডিজাস্টার পারসেপশনের কোঅর্ডিনেটর মোহাম্মদ জুয়েল মিয়া স্যার, এবং আরো থাকবেন বাংলাদেশ বেতারের সঙ্গীত শিল্পী সৌম্য বড়াল, এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত আছেন শামস আসিফ চৌধুরী, ফিউচার বাংলাদেশে। আমরা তিনজনকে আমন্ত্রণ জানিয়ে নিই আমাদের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। তো আপনাদের সবাইকেই স্বাগতম আমাদের সাথে লাইভে। আমরা অনেক আনন্দিত আজকে আপনাদের তিনজনকে একসাথে পেয়ে, এবং আমরা আশা করব আজ আমরা অনেক গান শুনবো, অনেক পরিবেশ নিয়ে আড্ডা দিব, এবং আমাদের এই লাইফটা অনেক সুন্দরভাবে শেষ হবে ইনশাল্লাহ। তো আমরা কি প্রথমে গান দিয়ে শুরু করব? আমার মনে হয় গান দিয়ে শুরু করা ভালো। তো দাদা, আপনি একটু গান আমাদের শোনাবেন? কোন গানটা দিয়ে শুরু করবেন? অবশ্যই অবশ্যই আমি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। জি দাদা। আগুনের পরশমণি, যেহেতু আমরা একটা টাফ পিরিয়ডের মধ্যে থেকে আমরা এখন যাচ্ছি, তো জি আমাদের অবশ্যই। জাগরণের গান বা ইন্সপায়ারিং যে গানগুলো, সেগুলো হয়তো সবার মনোবল বৃদ্ধিতে একটা ভূমিকা রাখতে পারে। তো সেগুলোই আমি আজকে করব। মূলত এটা রবীন্দ্রসঙ্গীত জি দিয়ে দাদা, শুরু করি। অবশ্যই। জি। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে, নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে। আগুনের পরশ ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায়
দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। অনেক ধন্যবাদ দাদা। স্যার, এখন হচ্ছে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, পরিবেশ এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে আপনার ভাবনাটা কি? আসলে পরিবেশ তো আসলে অনেক বিস্তৃত একটা বিষয়। আমরা যদি বিবেচনা করি যে আমাদের চারপাশে যা কিছু আছে, আমরা যদি সাধারণভাবে সংজ্ঞায়ন করি, সবকিছুকে আমরা পরিবেশের মধ্যে ফেলি। তবে আমি আসলে যেহেতু যোগাযোগ বিদ্যার একজন ছাত্র, সেই হিসাবে মূলত আমি কাজ করার চেষ্টা করি পরিবেশ যোগাযোগ এবং দুর্যোগ যোগাযোগ নিয়ে বিশেষত। তো আমরা যখনই দুর্যোগের কথা ভাবি, আসলে শুরুতেই চলে আসে আসলে পরিবেশের কথাই। কারণ আমরা যখনই আসলে পরিবেশকে ধ্বংস করছি, পরিবেশকে যখন আমরা বিনষ্ট করছি, পরিবেশকে যখন আমরা হুমকির মধ্যে ফেলে দিচ্ছি, তখনই আসলে দুর্যোগকে আসলে দাওয়াত দিয়ে নিজের ঘরে নিয়ে আসার মতো একটা ব্যবস্থা আসলে করছি। তো সেই জায়গাতে আমি মনে করি যে দুর্যোগ যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ বাহন। আজকের যে শিরোনামটি উল্লেখ করা হয়েছে যে পরিবেশ এবং সঙ্গীত, তো এই পরিবেশ সঙ্গীত হচ্ছে যোগাযোগের একটি অন্যতম শক্তিশালী মাধ্যম, শক্তিশালী একটি বাহন। প্রত্যেকটা মানুষের ভিতরে আসলে সঙ্গীত কাজ করে, প্রত্যেকটা মানুষের ভিতরে আবেগ কাজ করে, অনুপ্রেরণা কাজ করে। তো এভাবে চিন্তা করা যায় যোগাযোগকে, অর্থাৎ বিভিন্ন ভাবে যোগাযোগকে নিয়ে ভাবার বিষয় রয়েছে। আর আমরা যদি একটি শব্দ ব্যবহার করি যে পরিবেশ, যখনই আমরা চিন্তা করি পরিবেশ, তখন এই শব্দটার সঙ্গে আমরা যদি কালারের কম্বিনেশন খোঁজার চেষ্টা করি, তখন দেখা যাবে আমরা ভাবি পরিবেশ মানে সবুজ। আর যখনই আমরা চিন্তা করি যে এটা একটা দুর্যোগ, তার মানে হচ্ছে আমরা এটা লাল হিসাবে চিন্তা করি, অথবা তার মানে হচ্ছে আমরা যখনই সবুজের উপরে আক্রমণ করছি, তখনই আসলে আমাদের লালের জন্য, আমাদের জীবনের জন্য লাল বাতি ডেকে নিয়ে আসার একটা ফর্মুলা আমরা নিয়ে আসি সত্যিকার অর্থে। অর্থাৎ আমরা যদি সবুজের উপরে যতটুকু মাত্রায় নিয়ন্ত্রণ কম করতে পারি, সবুজকে যদি আমরা অনেক বেশি মাত্রায় বাঁচিয়ে রাখতে পারি, পরিবেশের সঙ্গে অন্যান্য সকল উপাদানকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, সেই বাঁচিয়ে রাখার মধ্যেই আমাদের আসলে অস্তিত্ব নির্ভর করছে। আমি যোগাযোগ বিদ্যার একজন শিক্ষার্থী, আমি চেষ্টা করি যে আমার ছাত্রদের কাছেও এই বার্তাটি দেয়ার, যে সবসময় যে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে অবশ্যই কাজ করব, কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে যখন আমরা কাজ করার কথা বলি, দুর্যোগ ব্যবস্থাপনার একটি প্রথম অংশই আসলে আমরা যদি চিন্তা করি পরিবেশ ব্যবস্থাপনা। পরিবেশ আমরা সবসময় যে কথাটা বলি, সেভ এনভায়রনমেন্ট, রিডিউস ডিজাস্টার রিস্ক, অর্থাৎ আমরা যদি পরিবেশকে সংরক্ষণ করতে পারি, তবে কিন্তু দুর্যোগের ঝুঁকি সেটা আমরা হ্রাস করতে পারি। এই যে দুর্যোগের ঝুঁকি যদি আমরা হ্রাস করতে চাই, তাহলে পরিবেশের যোগাযোগ আমাদেরকে আসলে নিশ্চিত করা, তো সেটা বিভিন্ন মাধ্যমে হতে পারে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি, সেখানে শামস আসিফ এখানে আছে, তো ওদেরকে দিয়ে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছিলাম একেবারে ছোট পরিসরে, একেবারে সীমিত পরিসরে, কোর্স ওয়ার্কের একটা অংশ হিসাবে, যে তারা ঈদ উপলক্ষে সবাই তো আমরা বাড়ি যাই, তো এই গত ঈদে আমরা এই প্রোগ্রামটা শুরু করেছিলাম, যে কমিউনিকেশন ক্যাম্পেইন ফর এনভায়রনমেন্ট। তো সবাই আমরা বাড়ি যাই, এই বাড়ি যাওয়া উপলক্ষে যদি আমরা একটা করে গাছ লাগাই, এবং আমরা যদি পরিবারের মানুষদেরকে নিয়ে গাছ লাগাই, তাহলে কিন্তু অনেকগুলো মানুষ আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছে, এবং পাশাপাশি আমাদের শিক্ষায়তনিক বা বিদ্যায়তনিক যে পরিসর, সেই পরিসর থেকে বের হয়ে কমিউনিটি এঙ্গেজমেন্ট, অর্থাৎ সমাজের মানুষের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করার একটা আমরা জায়গা করে নিচ্ছি। তো আমার মনে হয় যে দুটাই আমাদের দেখা দরকার, একটা হচ্ছে আমাদের তত্ত্বীয় জ্ঞান, আর পাশাপাশি হচ্ছে সমাজের নিরিখে আমাদের বাস্তবতার জ্ঞান। তো আমি সেভাবেই বিবেচনা করি, এবং আমি সেভাবেই পরিবেশকে বোঝার চেষ্টা করি। আর পরিবেশ যোগাযোগের যে বিভিন্ন উপাদান, সেই উপাদানগুলোর উপর ভিত্তি করে কিভাবে পরিবেশকে আরো বেশি সাস্টেনেবল করা যায়, দুর্যোগের ঝুঁকি হ্রাস করা যায়, সেই বিষয়গুলো নিয়ে সীমিত পরিসরে কাজ করার চেষ্টা করি।
জি স্যার, স্যার অনেক ধন্যবাদ। দাদা, আপনার কাছেও জানতে চাচ্ছিলাম যে পরিবেশ নিয়ে আপনার ভাবনাটা কেমন? আহ, আমি তো গানের মানুষ, তো সবকিছু গানের সাথে রিলেট করতে চাই। তো গানের ভাষায় একটু বলছি, আমাদের পরিবেশের সাথে গানের সম্পর্কটা কোথায়। আহ আমাদের 7টা সুর থাকে গানে, সারেগামা পাধানি। তো এই প্রত্যেকটা সুর কিন্তু প্রকৃতির কোনো না কোনো অংশ থেকে এসেছে। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে চাই যে রে যে স্বরটা, সেটা কিন্তু বৃষ বা ষাঁড়ের ডাক থেকে এসেছে। আবার গা, প্রত্যেকটা স্বরই গা হচ্ছে গাধার ডাক থেকে এসেছে। তো এভাবেই পরিবেশের সাথে আসলে সঙ্গীত বা মিউজিক যেটা ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা এই বিষয়টাকে মাথায় রেখে আহ, গান বা সঙ্গীত হোক বা সেটা আহ, সাহিত্য চর্চা হোক, যে কোনো কিছুই হোক, মানুষের সাথে যেভাবে কানেক্ট করতে পারে অন্য কিছু কিন্তু ওইভাবে কানেক্ট করতে পারে না। মানুষের আত্মায় গিয়ে আঘাত করতে পারে গানটা হোক, বা সেটা এমনকি সেটা আহ, আহ, কবিতা হতে পারে, সেটা সাহিত্য হতে পারে। তো গানের সাথে আসলে পরিবেশের ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা এই জন্য আসলে চেষ্টা করছি যে কোনো মানে গানের মাধ্যমে পরিবেশ সচেতনতা যে বিষয়টা, এটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া যায়, এটাই। সরি, ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম একটু। তো শামস, এখন তোমার কাছে একটু অন্য ধরনের কোশ্চেন জানতে চাই, যেহেতু তুমি ফিউচার চ্যালেঞ্জ নিয়ে কাজ করো। তো পরিবেশ নিয়ে আমাদের ফিউচারে কোন কোন ধরনের চ্যালেঞ্জ গুলো আসতে পারে? আচ্ছা, সো মানে ফিউচার চ্যালেঞ্জ নিয়ে আমরা যে কাজগুলো করতেছি বলতে গেলে সেটা হচ্ছে যে এখন আমাদেরকে ইম্প্যাক্ট করতেছে না, কিন্তু পরবর্তীতে ইম্প্যাক্ট করতে পারে এমন সমস্যাগুলো নিয়ে হচ্ছে আমরা আমাদের ইউথ এবং হচ্ছে যারা তার থেকেও ছোট আছে তাদের সবাইকে অ্যাওয়ার করার জন্য আমরা বেসিক্যালি কাজগুলো করছি। সো পরিবেশ কেন ইম্পর্টেন্ট, তো আমরা যদি আমাদের চারপাশে তাকাই, প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু আমাদের পরিবেশের এলিমেন্ট। তো আমি যদি ক্রিটিক্যাল এলিমেন্ট গুলোর কথা চিন্তা করি, বায়ু বা পানির কথা চিন্তা করি, তো এগুলা এমন এলিমেন্ট যেগুলা আসলে এখনো আমরা সাইন্টিফিক্যালি এগুলার কোনো রিপ্লেসমেন্ট নাই। সো এগুলা আমাদের একমাত্র এগুলার রিসোর্স হচ্ছে আমাদের পরিবেশ। সো আমরা যদি ভালো থাকতে চাই, মানুষ হিসেবে আমরা যদি পৃথিবীতে বেঁচে থাকতে চাই, পরিবেশকে বাঁচায় রাখা ছাড়া আমাদের আর কোনো সেকেন্ড কোনো অপশন নেই। তো এটা আমাদের একমাত্র অপশন, আমাদেরকে যেভাবেই হোক আমাদের পরিবেশকে বাঁচায় রাখতে হবে। এখন আমরা অনেকে হয়তো মনে করি যে পরিবেশ বাঁচায় রাখা অনেক বড় একটা কাজ। ডেফিনেটলি অনেক বড় একটা কাজ, বাট এই বড় একটা কাজ করার জন্য অনেক ছোট ছোট কাজের দরকার পড়ে। না হলে আমরা সেই বড় রেজাল্টটা কখনোই করতে পারবো না। আমরা যদি চিন্তা করি, যেমন এখন আমাদের বেশ একটা মহামারী চলছে, আমরা সবাই মাস্ক ইউজ করছি। মাস্ক ইউজ করছি আমার বেঁচে থাকার জন্য, আমি হ্যান্ড গ্লোভস ইউজ করছি আমার বেঁচে থাকার জন্য। কিন্তু এই মাস্ক আর হ্যান্ড গ্লোভসটা যখন আমি প্রপারলি ডিসপোজ করব না, যখন এটা পরিবেশে এমন ভাবে যাবে, বিকজ এগুলা প্লাস্টিকের তৈরি, সো পরিবেশে কিন্তু এটা অনেকদিন থাকবে। সো আমরা নিজেদের বেঁচে থাকার জন্য যে জিনিসটা ব্যবহার করছি সেই জিনিসটা যদি আমরা প্রপারলি ডিসপোজ না করেই পরিবেশে ফেলে দেই, তাহলে কিন্তু পরিবেশ বেঁচে থাকবে না। সো আলটিমেট রেজাল্টে কিন্তু আমাদের ম্যানকাইন্ড কিন্তু আমাদের বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না যদি না আমরা পরিবেশের যত্ন নেই। সো আমার মনে হয় যেটা, যে আমাদের প্রত্যেকেরই ছোট থেকে ছোট কাজটাও পরিবেশে অনেক ইম্প্যাক্ট ফেলে। আজকে আমি যদি রাস্তায় হেঁটে যাওয়ার সময় আমার প্লাস্টিকের বোতলটা সুন্দর করে ডাস্টবিনে ফেলি, এখান থেকে যদি একজন মানুষও সেটা দেখে, তো তখন কিন্তু বাটারফ্লাই বাটারফ্লাই ইফেক্টটা শুরু হবে। তখন সে কাজটা যখন সেকেন্ড টাইম সে যখন রাস্তায় একটা প্লাস্টিকের বোতল ফেলতে চাইবে, তখন হয়তো তার ইনসিডেন্টটা মনে আসবে, না আমার রাস্তায় ফেলা উচিত না, আমার এটা প্লাস্টিক বোতলটা ঠিকভাবে ডাস্টবিনে ফেলা উচিত। তার দেখা দেখি আরো 10 জন শিখবে। তো এই বাটারফ্লাই ইফেক্টটা আমাদের খুবই আমাদের দরকার পরিবেশকে বাঁচায় রাখার জন্য। আদারওয়াইজ পরিবেশের যদি একটা এলিমেন্টেরও ইমব্যালেন্স হয়, তাহলে সেটা ঠিক আমাদের জন্য কত বড় ক্ষতির কারণ হতে পারে, এইগুলা আমাদের হিস্ট্রি দেখলেই আমরা বলতে পারি যে পরিবেশের সামান্য ক্ষতির কারণে সেটা ঠিক কত বড় ইফেক্ট করেছে। সো এই জন্য আমার মনে হয় যে পরিবেশ সংরক্ষণটা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি। এটা জাস্ট কোন একটা অর্গানাইজেশন বা একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য কাজ না, প্রত্যেকটা মানুষের ছোট থেকে ছোট কাজটাও হচ্ছে আমাদের পরিবেশের জন্য বিশাল একটা ইম্প্যাক্ট হতে পারে।
জি অবশ্যই, এবং তোমাদের ওর ইনিশিয়েটিভটা অনেক ভালো, এবং আমরাও চাই যে প্রতিটা ইন্ডিভিজুয়াল পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসুক, অনেক ভালো কাজ করুক এবং পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখুক। স্যার, এই সম্পর্কে আরেকটু জানতে চাচ্ছিলাম যে কি ধরনের ফিউচার চ্যালেঞ্জ আচ্ছা, আসতে পারে। আমি ফিউচার চ্যালেঞ্জ বলার আগে কিছু পরিবেশগত উপাদানের কথা শামস উল্লেখ করেছে, আমি এখান থেকে একটু শুরু করি, তাহলে আমার জন্য একটু সুবিধা হতে পারে। জি স্যার। যেমন আমরা যদি বিবেচনা করি পরিবেশের দুইটা অংশ, বিশেষ করে আমরা একটা হচ্ছে আমরা কি বলি যে বায়োটিক কম্পোনেন্টস, আর একটা বলছে অ্যাবায়োটিক কম্পোনেন্টস। একটা হচ্ছে যাদের জীবন আছে, আর একটা যাদের জীবন নেই। তাহলে জীবন নেই এবং জীবন আছে, এই দুইটা কম্পোনেন্টের সংমিশ্রণে কিন্তু আসলে পরিবেশ তৈরি হয়। যদি আমরা চিন্তা করি মানুষ, গাছপালা, অথবা আমাদের গরু ছাগল, পাখি অথবা কীট পতঙ্গ, মাছ, এগুলোর উপরে কিন্তু আমরা একটা আরেকটার উপর নির্ভরশীল। আবার যদি চিন্তা করি যে আমরা জড় পদার্থ, যেরকম আমরা যদি চিন্তা করি যে আলো অথবা তাপ, অথবা আমরা যদি চিন্তা করি যে আমি যে চেয়ারটায় বসে আছি, অথবা আমি যে কম্পিউটারটা ইউজ করছি, তো তারপরে আমাদের যে বায়ুমণ্ডলের যে সকল উপাদান রয়েছে সেই উপাদানগুলো, অথবা রাসায়নিক যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো। তো আমরা ও যেটা বললো যে এই উপাদানগুলোর মধ্যে যখন অভারসাম্য আমরা তৈরি করি, এই উপাদানগুলোকে আমরা যখন হুমকির মুখে ফেলে দিই, তখনই কিন্তু আমাদের বিপদটা নিয়ে আসে। আমি সেই জায়গাটাতে বলছি যে আমাদের পরবর্তীতে যে সকল চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে, আমার দিক থেকে যেটা মনে হয় যে একটা বড় জায়গা যে জনসংখ্যার একটা বিস্ফোরণ, সারা পৃথিবীতে এখন জনসংখ্যা ব্যাপক পরিমাণে বাড়ছে। তো এই জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সম্পদ ব্যবস্থাপনার একটা সম্পর্ক রয়েছে, যেখানে আমাদের একটা অভারসাম্যতা তৈরি হচ্ছে বলে আমি মনে করি। যেমন আহ, জনগণ যখন বাড়ছে, এই জনগণের বিশাল যে চাহিদা, এই চাহিদা মেটানোর জন্য, অথবা আমাদের যে চিন্তা ভাবনা, বিলাসী মন মানসিকতা, সেই বিলাসী মন মানসিকতার যে চাহিদা, সেগুলো মিট আপ করার জন্য আমরা কি করছি? নদী দখলের মতো অঘটন ঘটছে, আবার পাহাড়ে গিয়ে আমরা বসতিকরণ করছি। এখন ধরা যাক যে পাহাড়টি আসলে সাস্টেনেবল না, অনেকদিন ধরে পাহাড়ের মাটি যে শক্ত না, তাহলে সেখানে যখন আমি মানুষগুলোকে বসবাস করছি, তখন অতিমাত্রায় বৃষ্টি অথবা মাটির যে নরম নরম অবস্থা, সেটার কারণে কিন্তু ল্যান্ডস্লাইডের ঘটনা ঘটছে। অর্থাৎ আমরা আমাদের বিপদগুলো, আমি যে কথাটা বারবার বলছি, বিপদগুলো আমরা জেনে শুনে অথবা না জেনে আমরা এই বিপদগুলোকে ডেকে নিয়ে আসছি। তো সম্পদের ব্যবস্থাপনার আরেকটা জায়গা যদি আমরা চিন্তা করি, যে এই যে জমি, কৃষি জমি আমরা দখল করে ফেলছি, কৃষি জমিতে আমাদের বসত বাড়ি নির্মাণ করা হচ্ছে, ফলে কৃষি জমি যখন আমরা কমে যাচ্ছে, তখন কিন্তু কম সংখ্যক জায়গায় অধিক উৎপাদনের কথা চিন্তা করি। অধিক উৎপাদনের কথা যখন আমরা চিন্তা করি, তখন অতিমাত্রায় সার ব্যবহার করা, অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করা, যে কারণে তার প্রভাব কিন্তু আমাদের বডিতে পড়ছে। তখন আমি আসলে খাদ্যের প্রক্রিয়া, খাদ্য ভক্ষণের মধ্য দিয়ে আমি আসলে কীটনাশক খাচ্ছি, খাদ্য নেয়ার মধ্য দিয়ে আমি আসলে সার গ্রহণ করছি। হ্যাঁ, তাহলে আমার আমার বডিতে কিন্তু তার একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে, আমার যে বডির সাস্টেনেবিলিটি সেটা কিন্তু নষ্ট হচ্ছে। আমি মনে করি এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ আমি মনে করি পানি। পানি আমরা আমাদের একেবারে জীবন, পানি ছাড়া কোনোভাবেই আমরা বেঁচে থাকার সুযোগ নাই। এখন এই যে আমরা অতিমাত্রায় পানি ব্যবহার করি, নির্বিচারে আমরা নিচের অংশের পানি আমরা তুলে ফেলছি, অথবা পানিকে আমরা দূষিত করছি, সেটা ব্যক্তিগতভাবে যেমন আছে, আবার কলকারখানার মাধ্যমে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আছে, এবং অবৈধ দখলের মাধ্যমে সেটা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলো করছে, যেটা আসলে কোনোভাবেই করা উচিত নয়। জলাশয়গুলোকে আমরা দখল করছি, ফলে কি হচ্ছে? আমাদের এই যে পানি দূষণ কিন্তু বেড়েই যাচ্ছে। তো দীর্ঘমেয়াদে এই যে আমরা যে প্রতিদিন বিশুদ্ধ পানি আমরা গ্রহণ করার কথা, সেটা ভবিষ্যতে কি হবে? আমি মনে করি ভবিষ্যতের একটা বিশাল চ্যালেঞ্জ জুড়ে আসবে এই পানি সংকট বলে আমি মনে করি। আরেকটা যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে, যেটা খাদ্য সংকট, এবং খাদ্য সংকট কি শুধুমাত্র অতিমাত্রায় আমাদের খাদ্য উৎপাদন আছে সেটা দিয়ে বিবেচনা না করা, এটার সঙ্গে আমরা যে আসলে কোন খাদ্য গ্রহণ করছি, এই খাদ্য আসলে কতটুকু বিশুদ্ধ, এবং এই খাদ্যের মধ্যে যে সকল উপাদান আগে ছিল সেই উপাদানগুলো কি এখনো আছে কিনা, এই বিষয়গুলো মনে হয় বিবেচনা করার প্রয়োজন আছে। আর আরেকটা অংশ যদি আমি শেষ করে দিব, একটু বেশি সময় নিতে চাই না, যেহেতু আমরা গান শুনবো আর শুনবের কাছ থেকে, যেটা হচ্ছে বায়ু। আমরা আমরা যদি একটু এখন আকাশের দিকে তাকাই, আকাশ অনেক পরিষ্কার আগের যে কোনো সময়ের চেয়ে। আমি হয়তো এই কথাগুলো পরবর্তীতে বলতাম। তো এই যে আকাশ পরিষ্কার, আমার কাছে মনে হয় মাঝে মাঝে, আমি আমি মাঝে মাঝে যখন ছাদে যাই, তখন আকাশের দিকে তাকালে মনে হয় যে বুঝি আমার চোখের পাওয়ার বেড়ে গেল। আদতে চোখের পাওয়ার তো বাড়ার সুযোগ নেই, বয়স বাড়ছে, তার মানে আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই যে আকাশ এখন পরিষ্কার মনে হচ্ছে, কারণ কি? কারণ সেখানে অতিমাত্রায় যে ধুলি ছিল, আমাদের বালু বালু কণার যে প্রাদুর্ভাব ছিল, সেগুলো
কারণে আমার আসলে দৃষ্টিটা অনেক দূর পর্যন্ত যেত না, এখন কিন্তু সেই সুযোগটা এসেছে। তাই আমরা বাতাস থেকে যখন আমি অক্সিজেন গ্রহণ করছি তখন কিন্তু অতিমাত্রায় যখন বায়ু দূষণ হচ্ছে, এই বায়ু দূষণ করার প্রেক্ষিতে আমি কি করছি, বাতাসের ধূলিকণা গ্রহণ করছি অথবা অন্যান্য উপাদানগুলো গ্রহণ করছি। তার মধ্য দিয়ে আমাদের হৃৎপিণ্ডের সমস্যা, ধরনের বিভিন্ন ধরনের রোগ তৈরি হচ্ছে, আমার লাং ক্যান্সার তৈরি হচ্ছে, আবার কিডনিতে প্রদাহ, এই ধরনের নানা কমপ্লেক্সিটি গুলো কিন্তু আসছে, যেটা আমরা আসলে বৃহৎ পরিসরে চিন্তা করি না। এখন হসপিটালগুলোতে গেলে দেখা যাবে বিশাল সংখ্যক মানুষ কিডনি রোগে আক্রান্ত, হৃৎপিণ্ড হৃদযন্ত্রের নানা ধরনের কমপ্লেক্সিটি নিয়ে এখন হসপিটালগুলোতে মানুষের ভিড় দেখা যায়। আমার বাবা একজন এই ধরনের আমার বাবারও কিডনি প্রদাহ ছিলেন, ফলে আমি যখন হসপিটালগুলোতে যেতাম আমার কাছে মনে হতো যে পুরো বাংলাদেশই মনে হয় কিডনি রোগে আক্রান্ত, এরকম একটা অবস্থা। আমি বলছি না যে সবাই আক্রান্ত, হ্যাঁ। তো আমরা এই যে বিশাল সংখ্যক মানুষ আস্তে আস্তে আমরা কিন্তু ঝুঁকির মধ্যে ফেলছি, এই প্রক্রিয়াগুলো আসলে আসলে জলবায়ু গত পরিবর্তনেও একটা বড় ভূমিকা আমরা রাখছি, নেতিবাচক ভূমিকা আমরা এই পরিবেশের উপরে হামলার মাধ্যমে। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। দাদা, আমরা আরেকটা গান শুনতে চাই আপনার কাছ থেকে। জাগরণের কথা বলছিলাম আসলে, তো আরেকটা জাগরণের গানই করছি। ওকে। হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো। নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো। নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো। নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো। নম্বর তোলো তোলো। হাওয়ার বুকে নৌকায় বাদ, জোয়ার ভাসিয়ে দাও। শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও। সম্মুখে এবার দৃষ্টি তোমার, সম্মুখে এবার দৃষ্টি তোমার। পিছনের কথা ভুলো, পেছনের কথা ভুলো, পেছনের কথা ভুলো, পেছনের কথা ভুলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো। নম্বর তোলো তোলো। দূর দিগন্তে সূর্য রথে দৃষ্টি রেখেছে স্থির। নতুন আশার স্বপ্নের আজ নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়। হৃদয়ে তোমার মুক্তির আলো, হৃদয়ে তোমার মুক্তির আলো। আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো। নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো। নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো। নম্বর তোলো তোলো,
সময় যে হলো হলো। অনেক ধন্যবাদ দাদা। আমাদের এই গানগুলো শোনা আসলে যাচ্ছে কখনো, কি? জি জি শোনা যাচ্ছে দাদা। আচ্ছা। আহ, তো শামস, এখন হ্যাঁ, তোমার কাছে একটু, এই গানটা সিঙ্গেল করা হয় না কখনো, এটা কোরাস করা হয় সাধারণত। তো জি দাদা। এই জন্য। ওকে, শামস, তোমার কাছে জানতে চাচ্ছিলাম যে পরিবেশের সাথে গানের কোনো সম্পর্ক আছে কিনা, তোমার কি মনে হয়? উম সম্পর্ক আছে ইন আ সেন্স। আমরা যে জিনিসটা নিয়ে কাজ করছি বেসিক্যালি মানুষকে পরিবেশ নিয়ে অ্যাওয়্যার করা, অথবা আমাদের পরিবেশে এখন কি অবস্থা আছে এটা মানুষকে জানানো। তো কমিউনিকেশনের অন্যতম একটা সুন্দর মাধ্যম কিন্তু আসলে গান। তো জি। কিছু মানুষ হয়তোবা লাইভ ডিসকাশন থেকে পরিবেশ সম্পর্কে জানতে পারছে, কিছু মানুষ হয়তোবা একটা পোস্টার দেখে পরিবেশ সম্পর্কে অ্যাওয়্যার হচ্ছে, বাট গান জিনিসটা এমন একটা কমন জিনিস যেটা আসলে সবার কাছে ইজিলি মিনিংটা হচ্ছে সবার কাছে পৌঁছায় দিতে পারে। তো এইখান থেকে গান আসলে খুবই একটা স্ট্রং একটা মিডিয়াম, যার মাধ্যমে আমরা ইজিলি খুব সুন্দর করে খুবই কনসাইজ 3 থেকে 5 মিনিটের মধ্যে আমরা যে মেসেজটা মানুষকে পৌঁছাতে চাই ইজিলি সেই মেসেজটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আর যেহেতু খুবই হারমোনিক্যাল ওয়েতে, খুবই সুদিং একটা ওয়েতে পৌঁছাচ্ছে, মানুষ ইজিলি ব্যাপারগুলো খুব গ্রহণ করে। আর একটা লাইভ ডিসকাশনে হয়তো বা আমরা কথা বলছি, বাট হঠাৎ করে না মানুষ লাইভ ডিসকাশনে জয়েন করলে না আসলে কনটেক্সটটা খুঁজে পাবে না। বাট গান এমন একটা মিডিয়াম, তো 3 থেকে 5 মিনিট ইজিলি মানুষজন ওই গানটা শুনতে পারবে, এবং হচ্ছে ইজিলি মানুষের মাথায় থাকবে অনেকক্ষণ, বিকজ এত সুন্দরভাবে সুদিং ভাবে জিনিসটা হয় আমাদের মাথায়, জিনিসটা তখন ভালোভাবে ঠিক ক্যাচ করে। সো আমার এদিক থেকে মনে হয় যে আমরা ডিরেক্ট আমরা প্রোটেস্ট, তারপর পোস্টার অথবা ছবি এগুলোর পাশাপাশি যদি এরকম মিউজিক্যাল বা সাংস্কৃতিক যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলোর মাধ্যমেও যদি আমরা মানুষকে পরিবেশ সম্পর্কে আরো অ্যাওয়্যার করার জন্য কাজ করতে পারি, তাহলে মনে হয় সেই জিনিসগুলো অনেক স্ট্রং একটা ইম্প্যাক্ট মানুষের মধ্যে ফেলবে। হ্যাঁ, অবশ্যই আমাদেরও তাই মনে হয়। স্যার, এ বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, আমি মনে করি যে আসলে সম্পর্কটা খুবই এমন ভাবে জড়িত। যদি আমি ব্যাখ্যা করি, দুইটা দিক থেকে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে পরিবেশের একটা নিজস্ব সঙ্গীত আছে। যেমন আমি যদি চিন্তা করি যে বাতাসের শব্দ, বাতাসের যখন শো শো করে বয়ে যায়, তখন এই শব্দটা কিন্তু অন্যরকম, মানে একটা অসাধারণ একটা সঙ্গীত বলে আমার মনে হয়। আমি সঙ্গীতের মানুষ না, সঙ্গীত বুঝি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই বাতাসের সঙ্গীতটা। তারপর একটা গাছ যখন একটা গাছের সঙ্গে সংঘর্ষ করে, তখন একটা আওয়াজ তৈরি হয়, সেই আওয়াজটাও আমার কাছে মনে হয় একটা সঙ্গীত, দারুণ রকমের সঙ্গীত। তারপরে যদি আমি বিবেচনা করি যে আমরা যখন আমি গ্রামে বড় হয়েছে আসলে, তখন আমাদের ভোরবেলা পাখির কলকাকলিতে, পাখির গানে আসলে আমাদের ঘুম ভাঙতো। এখন কিন্তু আমরা নিজেরাও অনেক পাখির নাম জানি না, এবং ভবিষ্যতে দেখা যাবে যে আমাদের বাবা অথবা চাচা, তারপর আগের প্রজন্ম, আমার নানা অথবা দাদা, ওনারা যে সকল পাখিগুলো দেখেছেন, যে সকল পাখির সঙ্গীত ওনারা শুনেছেন, সেই সঙ্গীতগুলো কিন্তু আমরা শুনি না। এবং ভবিষ্যতের যে প্রজন্ম আসছে, আমি জানি না, আমরা যদি পরিবেশকে সঠিকভাবে লালন পালন করতে না পারি, ধারণ করতে না পারি, তাহলে আমাদের শিশুরা ভবিষ্যতে যেটা করবে, এই ছবিগুলো দেখে বুঝতে পারবে যে তাদের বাবা অথবা তাদের নানা দাদা অথবা তার আগের প্রজন্ম এই সকল পাখির গান শুনতো, এই সকল পাখি দেখতো। তা আমার মনে হয় যে এই সঙ্গীতটাকে বাঁচিয়ে রাখা খুবই দরকার। কারণ আমরা যখনই পরিবেশের যে নিজস্ব সঙ্গীত, পরিবেশের যে নিজস্বতা, সেই নিজস্বতা অর্থাৎ নিজস্ব সঙ্গীতটাকে নষ্ট করে দিচ্ছি, যেটা এর আগেও বললাম, এই সঙ্গীতটাকে আসলে কোনোভাবেই নষ্ট করা যাবে না। আমাদের যে আমরা নিজেরা যে সঙ্গীত তৈরি করছি, অর্থাৎ একটা দিক হচ্ছে পরিবেশের নিজস্ব সঙ্গীত, আর আরেকটা হচ্ছে পরিবেশ বাঁচানোর জন্য অথবা পরিবেশ শিক্ষার জন্য আমাদের তৈরি করা সঙ্গীত, যেটা মানুষকে সচেতন করার জন্য আমি তো ব্যবহার করতে পারি। তা আমাদের অনেকটা আমার কাছে মনে হয় যে এই সঙ্গীতগুলো অনেক ক্ষেত্রে পরিবেশ দিবস অথবা অন্যান্য দিবস উদযাপনের মতো, অথবা ভালোবাসা দিবস উদযাপনের মতো, বাবা দিবস মা দিবস উদযাপনের মতো, যখনই আমরা দেখছি ভালোবাসা কমে যাচ্ছে, তখন ভালোবাসা দিবস উদযাপন করতে হয়। বাবার প্রতি আমাদের স্নেহ ভালোবাসা কমে যাচ্ছে, বাবা দিবস উদযাপন করতে। অন্যভাবেই নেবেন না, আমি একেবারে আমার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমরা যখন মায়ের প্রতি দেখছি ভালোবাসা কমে যাচ্ছে, মা দিবস তো প্রতিদিনই হওয়ার কথা, বাবা দিবস প্রতিদিনই হওয়ার কথা, পরিবেশ দিবস নিয়ে কাজ করার কথা আমাদের প্রতিদিনই। কিন্তু আমরা একটা নির্দিষ্ট দিবস উপলক্ষে মনে করার চেষ্টা করি যে আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা কোন জায়গায় অবস্থান করছি। তো সেই সকল জায়গা আসলে মনে করিয়ে দেয়। তো এই পরিবেশ রক্ষায় সঙ্গীত সেই যাত্রায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি।
যেমন সঙ্গীতের মাধ্যমে আমরা কি করতে পারি, সেই কি করতে পারাটা যেমন আমরা ব্যাখ্যা করতে পারি সাবলীল ভাবে, আবার একই সঙ্গে এই যে পরিবেশ আমরা ধ্বংস করছি, সেই ধ্বংস করছি কিভাবে সেটা প্রতিবাদী গানের মাধ্যমেও কিন্তু সেটা আমরা প্রকাশ করতে পারি বলে আমি মনে করি। আর যেটা ইতিমধ্যে শামস বলেছে সেই জায়গায় সামান্য একটু যুক্ত করতে চাই আমার দিক থেকে। এই যে সঙ্গীতের আবেগ, আমাদের আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে আবেগ কাজ করে, আমাদের প্রত্যেকটা মানুষের নিজস্ব মূল্যবোধ আছে, আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে উদ্দীপনা কাজ করে। এই সঙ্গীত হচ্ছে এক ধরনের উদ্দীপক তৈরি করে, শুধুমাত্র এটা বিনোদনের মাধ্যম হিসেবে আমি বিবেচনা করতে রাজি না সঙ্গীতকে। সঙ্গীত আমাদের অনুপ্রেরণা যোগায়। তো এই যে সঙ্গীত আমরা যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি পরিবেশের গানের মাধ্যমে, দুর্যোগের গানের মাধ্যমে, তাহলে কিন্তু মানুষকে, আমার ধারণা যে অনেক মানুষকে সচেতন করতে পারবো। এবং সেই প্রয়াস থেকে আমরা কিছুটা কাজ করার চেষ্টা করছি, আমি জানি না ভবিষ্যতে কতটুকু কাজ করতে পারবো। স্যার, এই যে আপনি বলছিলেন যে করতে পারার বিষয়টা, এই করতে পারার বিষয়টাকে আপনি অনেকটাই করে দেখিয়েছেন আমার মনে হয়। এই গত পরিবেশ দিবসে হচ্ছে আপনার লেখা যে গানটা বাঁচতে দাও পৃথিবীকে, এটা সৌম্যদার কণ্ঠে অলরেডি রিলিজ হয়ে গিয়েছে। তো স্যার, এই গানটা তৈরি করার পিছনে আপনার অনুপ্রেরণাটা কি ছিল, কিংবা স্যার বলতে গেলে বলতে হয় যে এই চিন্তাটা কিভাবে আসলো আপনার মাথায় যে পরিবেশ আসলে নিয়ে গান করতে হবে? আমি 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 প্রথমেই ধন্যবাদ জানাবো আমার এই সৌম্য এবং সৌম্যের ছোট বোন ঐশ্বর্য এবং আমাদের ছাত্র, আরেক ছাত্র শামস আসিফকে। তারা এই 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 যে করোনার সময়ে তারা যুক্ত হয়েছে। তো তারপর আমি যদি বিবেচনা করি এভাবে, অনুপ্রেরণা তো আসলে একদিনের না, অনেক অনেক দিনের মানুষের একটা আগ্রহ থেকে কাজ করে। আহ, হঠাৎ করে আমি অনুপ্রাণিত হলাম আর একটি গান লেখার চেষ্টা করলাম, বিষয়টা না। আর আমি খুব একটা গান বুঝি না, সঙ্গীতের সঙ্গে আমি খুব একটা যুক্ত থাকি না। তবে এটা ঠিক, আমি যেটা একটু আগে বললাম যে প্রতিটা মানুষ আমার কাছে মনে হয় গায়ক, কম বেশি সবাই গান গায়। কেউ হয়তো অগোচরে চুপি ছাড়ে গান গায়, আবার কেউ হয়তো বাথরুম সিঙ্গার বলে আমরা একটা শব্দ ব্যবহার করি, বাথরুমে কেউ কেউ গান গান, অন্য কেউ যাতে বুঝতে পারেন না। তা আমি যখন চিন্তা করছিলাম, বিশেষ করে আমার শিক্ষার্থীদের নিয়ে আমরা যে কাজটার কথা বললাম, যে আমরা টিটেক বাংলাদেশ নামে শিক্ষার্থীরা একটি ছোট্ট ফেসবুক পেজ তৈরি করলো, সেখান থেকে আমরা মাত্র 7 দিনের জন্য ঈদ উপলক্ষে ঈদে বাড়ি যাই, একটি করে গাছ লাগাই, এটা নিয়ে আমরা শুরু করি। তো এটা নিয়ে যখন আমরা শুরু করলাম, দেখলাম যে একটা ব্যাচের শিক্ষার্থীদের একটা কোর্স ওয়ার্কের অংশ ছিল। তো যখন তারা কোর্স ওয়ার্ক নিয়ে কাজ করছে, আমি দেখলাম যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক মাত্রায় তারা আগ্রহ কাজ করছে, যে আমাদের যে তত্ত্বীয় জ্ঞান, এগুলো মনে হয় মাঝে মাঝে আমার নিজেরও মাঝে মাঝে মনে হয় একটু বেরোতে পারলে ভালো লাগে। তো তো ওরা যখন এই জি সুযোগটা স্যার। পেল, ঈদের এই ছুটিকেও আমি ভেবেছিলাম ওরা মনে হয় অনেকে কষ্ট পাবে যে স্যার ঈদের ছুটির সময় একটা কাজ দিয়ে দিলেন। তো ওদেরকে আমি এভাবে কথা বলেছিলাম যে তোমরা আসলে কষ্ট পাবা কিনা যদি এরকম না মনে করো। কিন্তু আমি জাস্ট একটা আইডিয়া জেনারেট করেছি, কিন্তু এইটার ইমপ্লিমেন্টেশনটা কিন্তু শিক্ষার্থীরা করেছে এবং করে দেখিয়েছে, এবং সেটা সীমিত পরিসরে হোক। তো এখান থেকে আমি আসলে এক ধরনের উদ্দীপনা পেয়েছি যে এভাবে শিক্ষার্থীদের মাধ্যমে যেমন কাজ করা যায়, গানের মাধ্যমে কাজ করা যায়। একজন দুর্যোগ যোগাযোগের একজন শিক্ষার্থী হিসাবে বর্তমানে আমি দুর্যোগ যোগাযোগ নিয়ে যেহেতু পড়াশোনা করছি এখন, তো আমার কাছে মনে হয় যে এই মাধ্যমগুলোকে ব্যবহার করার শুধুমাত্র বিদ্যায়তনিক জায়গা থেকে না, সেটা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে বিবেচনা করা যেতে পারে। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করছিলাম, সেখান থেকে আমি আসলে চিন্তা করলাম যে এরকম গান তৈরি করা যেতে পারে। এর আগেও আমি একটা দুটো গান লিখতাম, সেটা হয়তো প্রেম, বিরহ, ভালোবাসা, এই সকল জায়গা থেকে, কষ্ট, বেদনা, সবাই যা লিখে না। তো আমিও সেরকমই লিখছিলাম। আমার কাছে মনে হলো যে পরিবেশ নিয়েও তো অনেক গান আছে। 1940-এর দিকে বা 1900 শতকের দিকে আমরা গান দেখেছি, সেখানে ওডম্যান স্পেয়ার দ্যাট ট্রি, এরকম একটা গান ছিল। তারপর আমরা সবাই জানি যে মাইকেল জ্যাকসনের সেই বিখ্যাত সঙ্গীত আচ্ছা। 1995 সালের দিকে এসেছে। তো এই বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করেছে একজন যোগাযোগের বিদ্যার্থী হিসাবে, যে আমি কিভাবে আরো একটু হলেও, সামান্য একটু হলেও যে তাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা। আর মাঝখানে আমি একটু বলতে চাই যে আমি তো এরকম একটু একটু লিখি, কিন্তু এটা সেটা প্রকাশিত হয়ে ওঠে না কখনো, প্রচারিত হয়ে ওঠে না কখনো। তো আমি আমার এক বন্ধু কিছুদিন আগে আমাকে, কিছুদিন আগে বলতে মোটামুটি করোনার আগে, আহ, তো আমাকে একটা বই পাঠিয়েছিলেন। বইটা হচ্ছে মেইনলি মিডিয়া কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট। ওই বইটা আমি পড়ছিলাম। তো আমার বন্ধু বারবার জিজ্ঞেস করে, দোস্ত
তুমি কি বইটা যে ইয়ে, তোমাকে উপহার দিলাম তুমি কি বইটা পড়ছো? তা আমি বলি যে বইটা ধরছি। তো বইটা ধরা না, বন্ধুদের সঙ্গে যেরকম কথাবার্তা হয় কি, বইটা ধরা মানে কিন্তু বইটা পড়া না, একটা টাচ করা আর কি। তা আমি ভাবলাম যে এই করোনার সময়টাতে বইটা যেহেতু কষ্ট করে দিয়েছে, আমি একটু কষ্ট করে পড়ি, দেখি। তো বইটা পড়তে গিয়ে আমার কাছে দারুণ লেগেছে। এই বইটা লিন্ডসে মানিয়াজো নামে একজন লেখক, মেনলি উন্নয়ন যোগাযোগ নিয়ে করা। তো সেখানে আমি দেখলাম যে থিয়েটার ফর ডেভেলপমেন্ট অথবা অথবা কমিউনিকেশন ফর সোশ্যাল চেঞ্জ, সেখানে কমিউনিকেশন কিভাবে সোশ্যাল চেঞ্জে কাজ করতে পারে। তো আমরা যদি আহ, একটু প্রকাশ করি, সেটা হয়তো আমি হয়তো বিশাল সংখ্যক মানুষের কাছে যেতে পারবো না, আমি যদি 5 জন মানুষের কাছেও পৌঁছাতে পারি সেটাও আমার মনে হয় খারাপ না। তো আমার ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র চাওয়া। তো সেই সকল জায়গা থেকে একটু অনুপ্রাণিত হওয়া, যে লেখাটা একটু প্রকাশযোগ্য করে তোলার চেষ্টা করা। জি স্যার, আমরা গানটা শুনেছি এবং আমাদের সবার কাছে গানটা অনেক ভালো লেগেছে এবং আশা করব স্যার আপনি এরকম গান আরো লিখবেন এবং আমরা আরো বেশি অনুপ্রাণিত হব। এবং অলরেডি একজন কমেন্টও করেছেন আমাদের সাথে যে আপনার নেক্সট সং কবে আসবে। স্যার এই ব্যাপারে কি আমরা কিছু বলবেন? আমরা সৌম্যর সঙ্গে আমরা কথা বলেছি ইতিমধ্যে, কারণ এটা তো আসলে নির্ভর করছে যে মন মানসিকতার উপরে। আমার বেশ কয়েকটা পরিবেশের উপরে বেশ কয়েকটা গান আছে, ইতিমধ্যে আমি একটা গান আমি সৌম্যের সঙ্গে শেয়ার করেছি। মূলত সেটা হচ্ছে আহ, আহ, আমরা সবুজে সাজাই। সবুজে সাজায় গানটির নাম দিয়েছি। আমরা এটার মূল থিমটা আমি বলি, বিস্তারিত পরবর্তীতে যখন আসবে তখনই সবাই জি নিশ্চয়ই স্যার। শুনতে পারবে। মূল থিমটা হচ্ছে যে আমরা যখন ফ্রি কোনো একটা জিনিস পাই তখন ফ্রি জিনিসের আসলে মূল্য দিই না। যেমনটা আমাদের অক্সিজেন, এই অক্সিজেনকে আমরা আসলে মূল্য দিই না কারণ আমরা ফ্রি পাচ্ছি, কারণ এমনিতেই পেয়ে যাচ্ছি। তো এইটা যদি আমাদেরকে কিনে খেতে হতো, তাহলে আমাদের কি অবস্থা দাঁড়াতো। এত প্রতি নিঃশ্বাসে আমাদেরকে প্রতিটা প্রশ্বাসে আমাদেরকে এই অক্সিজেন নিতে হতো, তাহলে প্রতিটা প্রশ্বাসের ক্ষেত্রে আমি যে নিচ্ছি সেটার দাম আসলে কতটুকু। তো এই জায়গাটা দাম নির্ধারণ করা মুশকিল, তারপরে আমরা এই জায়গাটা নিয়ে বোঝার চেষ্টা করেছি। যেমন আমরা যে চিন্তা করি এই করোনার সময়ে আমরা ভেন্টিলেটরের কথা বলছি, অক্সিজেনের সংকটের কথা বলছি, আমরা চাচ্ছি যে আমরা কিন্তু পাচ্ছি না, কারণ টাকা দিয়ে এই সময়টা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করা যায় না। অর্থাৎ যায় না। টাকা দিয়ে আমি নিজেকে বাঁচাতে পারবো এই সময়, এই জিনিসটা মনে হয় চিন্তা করাটা খুবই বোকামি হবে। এরকম কিছু দৃষ্টান্ত কিন্তু করোনার সময় আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। তো এইটা যদি আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি তবেই কিন্তু আমরা সাকসেসফুল হবো, যেটা আমি বলছিলাম। তো মূল থিমটা এটাই যে অক্সিজেনের অথবা এই যে দাম সেটা আমরা দিচ্ছি না, এবং কিভাবে সেটা আমরা নিচ্ছি। যেমন পরিবেশ দমন আমরা ধ্বংস করছি, প্রত্যেকটা মানুষ কিন্তু পরিবেশকে আমরা ধ্বংস করছি, কম অথবা বেশি প্রতিটা মানুষ, আমার ধারণা। কিভাবে? এই যে আমি এখন যে ল্যাপটপটা ব্যবহার করছি, কি করব, ল্যাপটপের হয়তো একটা নির্দিষ্ট আয়ু আছে, তারপর আমি এটা ফেলে দিব। কোথায় ফেলছি? তারপরে যাচ্ছে কোথায়? এটা কি পচে যাচ্ছে? এই চিন্তাগুলো কিন্তু আমরা করছি না। এই যে আমরা ছোট একটা পলিথিনের কথা চিন্তা করছি, ছোট এই এই আমি একটা পলিথিন ব্যবহার করছি, সৌম্য একটা পলিথিন ব্যবহার করছে, মাসুমা একটা পলিথিন ব্যবহার করছে, শামস একটা ব্যবহার করছে। এরকম 17 কোটি মানুষ যদি একটা করে দৈনিক পলিথিন ব্যবহার করে, তাহলে 17 কোটি কিন্তু পলিথিন যুক্ত হয়ে যাচ্ছে পরিবেশে, যেটা নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের আহ উম, আহ, কি বলে আমাদের যে পানির প্রবাহ সেগুলোকে নষ্ট করে দিচ্ছে। তা আমরা মূলত চেষ্টা করেছি যে অক্সিজেনের সঙ্গে যুক্ত রেখে গাছ লাগানোর যে সচেতনতা বৃদ্ধি, সেটাকে আরেকটা গান দিয়ে ব্যবহার করার চেষ্টা করা। আহ, গাছ লাগানোর যে ক্ষেত্রে আমরা যেটা বলার চেষ্টা করা ওই গানের মধ্যে দিয়ে, যে প্রতিটা মানুষ যাতে আমরা স্বজনদের নিয়ে গাছ লাগাই, আমাদের চারপাশটা যাতে সবুজে সাজায়। আর বিস্তারিত গানে আসবে। জি স্যার, অবশ্যই আমরা ওয়েট করব গানটার জন্য, আমরা চাই খুব দ্রুত গানটা আসুক। তো দাদা, বাঁচতে দাও পৃথিবীকে, আহ, এটা নিয়ে আরেকটু শুনতে চাচ্ছিলাম যে আপনি এটার সাথে কিভাবে যুক্ত হলেন। এটার সাথে যুক্ত হলাম যেভাবে, আহ এপ্রিল মাসের 22 তারিখে স্যার আমাকে লিরিক্সটা পাঠিয়েছিলেন আর কি। তো গত তো আমি দেখলাম, আমি আসলে সুর করি না ওইভাবে, আমি শুধু গাই, বা লেখা বা সুর করা এটা আমার হয় না, করলেও পছন্দ হয় না আর কি। তো আমার বোন দেখলো আর কি, ও খুব ইন্টারেস্টেড ছিল, ও আবার সুর করে, ওর এইদিকে ঝোঁক বেশি আর কি। তো ও দেখলো, ও দেখে, আমি তো কিছু জানি না, হঠাৎ করে একদিন বলছে যে দাদা ভাই এই তো বানিয়েছি। এখন দেখি যে অসাধারণ লাগছে, তারপরে একটু কাটছাট করে আর কি এডিট করে আমরা কাজ শুরু করলাম গত মাসে। তারপরে এই তো হলো আর কি। বোন না থাকলে এটা হতো না গানটা, টু বি অনেস্ট, বা হলেও হয়তো এত দ্রুত হওয়া সম্ভব ছিল না। আর
শামসকে অনেক ধন্যবাদ ভিডিওটা বানিয়ে দেওয়ার জন্য আর কি। ও না থাকলে আসলে হতো না, এটাও ঠিক। আর স্যার স্যারের লিরিক্স লেখার হাত আর কি, আগে এটা সুপ্ত ছিল হয়তো, বা স্যার অনেক আগে থেকেই লিখতো উনি বলেছেন। হ্যাঁ, কিন্তু প্রকাশ কিন্তু পায়নি আমাদের অনেক সুন্দর মাঝে। হয়েছে স্যার, অনেক সুন্দর হয়েছে স্যার। হ্যাঁ, মানে পরিবেশ আর গান রিলেটেড আমি প্রথমেই বলেছি। আর একটা কথা হয়তো 1 ঘন্টা বলে তুমি আহ, একজনকে বুঝাতে পারবে না, যেটা তোমার 5 মিনিটের একটা গান করতে পারে। তো জিনিসটা অনেক অবশ্যই। গুরুত্বপূর্ণ সেই দিক থেকে। আর আমরা এরকম কাজ ভবিষ্যতে আরো করার চেষ্টা করব। সবুজে সাজাইয়ের কথা যে স্যার বললেন, আহ, যত তাড়াতাড়ি সম্ভব এই গানটা আমি আর কি কাজ করার চেষ্টা করছি যে শেষ করার, শুট করার। আর ডিজাস্টার পারসেপশনের পেজে গিয়ে দেখে আসতে পারেন আপনারা যারা দেখছেন। বাঁচতে দাও পৃথিবীকে, আমাদের ক্ষুদ্র প্রয়াসই তো। জি দাদা, অবশ্যই আমরা গানটাও শুনবো। তার আগে একটু শামসের কাছেও আসি যে শামস কিভাবে এটার সাথে যুক্ত হলো। আমার যুক্ত হওয়াটা আসলে খুবই সাডেন আনএক্সপেক্টেড। আমাকে জুয়েল স্যার সম্ভবত জুন মাসের 1 তারিখে রাতে অথবা 2 তারিখে স্যার আমাকে কল করেছিলেন। কল করে বললেন যে এরকম একটা গান সৌম্য ভাইয়া বানিয়েছে, এই গানের একটা মিউজিক ভিডিও করতে হবে। ফার্স্ট অফ অল আমি এডিটিং এর সাথে জড়িত অনেকদিন ধরে, কিন্তু কোনোদিন আসলে মিউজিক ভিডিও এডিট করা হয়নি। তো তখনই আমি ফার্স্টে একটু পিছপা হয়ে, আচ্ছা মিউজিক ভিডিও এটা তো আমি কখনো করি নাই, এটা কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, এই কাজটা কি আমি করতে পারবো নাকি আসলে মানে এই রেজাল্ট আসলে ঠিক হবে না। তখন মনে হলো যে গানটা অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি গানটা। বাট একটা ডেডলাইন ছিল যে আমাদের পরিবেশ দিবসের আগে এটা পাবলিশ করতে হবে, আগে রেডি করতে হবে। তো হাতে ছিল মাত্র 3 থেকে 4 দিন। তো আমি স্যারকে আগে বললাম যে আচ্ছা আগে রাজি হই, পরেরটা পরে দেখা যাবে। তারপর আমি গান শুনলাম, তারপর স্যার আমাকে কিছু ছবি পাঠালেন, আমি কিছুক্ষণ ব্রেন স্টর্মিং করলাম। স্যার যতক্ষণ না আমাকে ছবি পাঠাচ্ছেন আমি ততক্ষণ ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখলাম যে অ্যাকচুয়ালি একটা মিউজিক ভিডিও করে কিভাবে, বিকজ আমি তো কখনো একটা মিউজিক ভিডিও করি নাই। সো আমার জন্য এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল, বিকজ ফার্স্ট অফ অল এটা জুয়েল স্যারের লেখা, তার উপর সৌম্য ভাইয়া গিয়েছেন এত সুন্দর গান, আমাকে এডিটিং করার জন্য বারবার গানটা শুনতে হয়েছে। সো আমার উপরও গানটার মানে ইম্প্যাক্ট অনেক বড়, বিকজ গানের কথাগুলো আমার মাথায় এখনো বাজতেছে। তার উপর হচ্ছে আমি আসলে এই কাজটা করতে যেয়ে অনেক কিছু আসলে শিখতে পারছি টেকনিক্যালি, যে অ্যাকচুয়ালি কিভাবে অ্যাপ্রোচ করা উচিত। হোপফুলি জুয়েল স্যার এরকম গান আরো লিখবেন, সৌম্য ভাই আরো বানাবেন, এবং আশা করি নেক্সট ভিডিও গুলোতে আমি কাজ করতে পারবো এবং এর থেকে হয়তো বা বেটার একটা কিছু আপনাদেরকে দিতে পারবো। সো অল ইন অল এই গানের পিছনে কাজ করার এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুবই ভালো ছিল, এবং আমরা টাইমলি পাবলিশ করতে পেরেছি। আর এত মানুষ গানটা দেখেছে যে পরবর্তী মনে হয়েছে যে না, এই কষ্টটা আসলে আমরা মানে সবাই যে কষ্টটা করেছি কষ্টটা আসলে খুবই সার্থক। অবশ্যই আমাদেরও তাই মনে হয় যে আসলেই কষ্টটা সার্থক রেসপন্স হয়েছে দেখে অনেক সবারই। ভালো লেগেছে। জি, আমরাও দেখেছি এবং আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো এই গানটা নিয়ে এত কথা হচ্ছে, দাদা গানটা একটু শোনাবেন আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি দাদা। পৃথিবীর আছে অধিকার সানন্দে বেঁচে থাকার, যদি না বাঁচে পৃথিবী কেমন করে বাঁচো তুমি। পৃথিবীর আছে অধিকার সানন্দে বেঁচে থাকার, যদি না বাঁচে পৃথিবী কেমন করে বাঁচো তুমি। রাজনীতির বুলি, উন্নয়নের ধুলি, পরিবেশ দূষণ করছো ভীষণ, অভিলাষ যাপন করছো তুমি। প্রকৃতি নিয়ে ভেবেছো কি যে তোমার করছে লালন, তারে কখনো কি করেছো পালন, করেছো পালন।
রসাঘাত মুহূর্ত আঘাত হাঁপিয়ে উঠেছে পৃথিবী, জানাচ্ছে প্রতিবাদ। গ্রহণ করো শোধের এই সামান্য প্রতিঘাত, যদি না বদলাও পাবে ভয়ানক সংবাদ, ভয়ানক সংবাদ। এই গভীর উনিশ নয়তো শেষ, হাজারো করোনা রয়েছে বিশেষ। এই গভীর উনিশ নয়তো শেষ, হাজারো করোনা রয়েছে বিশেষ। করুণা যদি চাও তবে পৃথিবীকে তোমরা বাঁচাও, উন্নয়নের ধুলিতে আজ একসাথে লাগাম লাগাও। নিরেট প্রত্যয় হৃদে করো বপন, ভাঙবে না পৃথিবীর স্বপন। নিরেট প্রত্যয় হৃদে করো বপন, ভাঙবে না পৃথিবীর স্বপন। বাঁচতে দাও পৃথিবীকে, ও বাঁচতে দাও পৃথিবীকে, বাঁচতে দাও পৃথিবীকে। বাঁচতে দাও পৃথিবীকে। অনেক সুন্দর হয়েছে দাদা, এবং আমাদের সবার পক্ষ থেকে ঐশ্বর্যকেও একটু ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দরভাবে সুর করেছে সে। হ্যাঁ হ্যাঁ এবং একদম। আপনাদের সবাইকে তো অবশ্যই ধন্যবাদ যে পরিবেশ নিয়ে এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমরা একটু আমাদের সাথে অনেকেই আছেন এবং অনেকে কিছু হ্যাঁ তোমাকে কোশ্চেনও করেছেন। ওয়েলকাম। জি দাদা। তো আফসার সাইফ আছেন আমাদের সাথে, ফারিয়া জান্নাত আছে, উনি জানতে চেয়েছেন পরিবেশের সাথে সভ্যতার সম্পর্ক কেমন হওয়া উচিত। স্যার এই ব্যাপারে যদি কিছু বলতেন। না, আমাদের মানব সভ্যতা তো পুরোটাই আসলে পরিবেশ নির্ভর, আমাদের বেঁচে থাকা পরিবেশ নির্ভর। তো পরিবেশের সঙ্গে আমাদের সভ্যতার সম্পর্কটা তো সবসময় ইতিবাচক একটি সম্পর্কই থাকা উচিত। আদারওয়াইজ আমরা তো আসলে কোনোভাবে বেঁচে থাকার সুযোগ নেই। পরিবেশ যখন, আমরা যে কথাটা বারবার আমরা বলছি যে পরিবেশকে যখন আমরা ধ্বংস করছি, তখন তো আসলে আমাদের অস্তিত্ব নাই। আর আমাদের অস্তিত্ব নাই, পরিবেশের অস্তিত্ব না, মানে মানব সভ্যতার কোনো অস্তিত্ব নেই। তো সঙ্গত কারণেই পরিবেশের সঙ্গে মানব সভ্যতার সম্পর্কটা যাতে কোনোভাবেই কনফ্লিক্টিং না হয়, একটা দ্বন্দ্বের সম্পর্ক না হয়। আমরা যে অবস্থাটা দাঁড়িয়েছি, আমরা গানের মধ্যে একটা অংশ রয়েছে যে সভ্যতার জন্য, সভ্যতার একটা দিক হচ্ছে বস্তুগত সংস্কৃতি, যেটাকে আমরা বলছি বস্তুগত সংস্কৃতি, মানে আমরা যেগুলো দেখছি আসলে, যে অংশগুলো, যেমন আমরা ঘর বাড়ি দেখছি, আমরা দালান কোঠা দেখছি, আমরা দেখছি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, যেমন আমরা ব্রিজ দেখছি, কালভার্ট দেখছি, রাস্তাঘাট দেখছি, অথবা এই যে আমরা একটা বাঁধ দেখছি। তো এখন সভ্যতার অংশ হিসেবে যখন আমি একটা উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছি, কোনো অসুবিধা নেই, মানুষের প্রয়োজনেই উন্নয়ন, কিন্তু সেই উন্নয়ন পরিবেশকে দূষিত করে কিনা, পরিবেশকে নষ্ট করে কিনা, ইকো সিস্টেমকে নষ্ট করে কিনা, সেই বিষয়টাই আমাদের আসলে বিবেচনায় নেওয়া দরকার। যেমন আমরা অনেক জায়গায় দেখি যে একটা বাঁধ নির্মাণ করা হলো, বাঁধের উচ্চতা এত কম যে বাঁধের নিচে দিয়ে নৌকা চলাচল করতে পারে না। তো এই যে আমাদের দেশটা কিন্তু নদী মাতৃক দেশ। আমাদের চলাচলের একটা বড় মাধ্যম হওয়ার কথা ছিল নৌকা, কিন্তু আমরা এটাকে কি করেছি, আমরা পুরো যান চলাচলের পরিবহন ব্যবস্থাটাকে নিয়ে গেলাম সড়ক যোগাযোগের দিকে। এখন প্রত্যেকটা নদী, প্রত্যেকটা খাল যদি সঠিকভাবে থাকতো, এগুলো যদি রক্ষণাবেক্ষণ করা যেত এবং সেগুলো যদি বেদখল না হতো, তাহলে কি হতো, আমরা কিন্তু এই নৌকা ব্যবহার করে হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম। এখন এমন এমন বাঁধ আমরা পাবো যে যেই জায়গায় বাঁধের জন্য একটা নৌকা যেতে পারে না, আর বর্ষাকালে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। যখনই একটা বাঁধ নির্মাণ করা হচ্ছে, একটু যদি খেয়াল করি, এই বাঁধগুলো নির্মাণ করার সময় নদীর যে প্রশস্ততা, সেই প্রশস্ততা কিন্তু আর থাকে না। একটা সংযোগ সড়ক নির্মাণ করতে গিয়ে একেবারে নদীটাকে এমন ভাবে ছোট করে ফেলা হয়, তখন
এই যে বালি অথবা পানি যখন আসছে তখন কিন্তু আরেকটা জায়গায় গিয়ে হয় ভাঙন তৈরি করছে অথবা সেখানে চর তৈরি করছে। তার মানে আমরা সভ্যতার অথবা তথাকথিত উন্নয়নের নামে যে কথাটা আমরা বলছি, তথাকথিত উন্নয়ন করে ব্যবহার করছি, যে আমরা অবশ্যই উন্নয়ন দরকার আমাদের নিজেদের প্রয়োজনে, সেই উন্নয়ন কোনোভাবেই পরিবেশকে আমরা নষ্ট না করে। এবং এটাও ঠিক যে যে কোনো ধরনের উন্নয়ন করতে গিয়ে পরিবেশ কিছুটা নষ্ট হয়। যেমন আমরা যদি একটা চিন্তা করি একটা রাস্তা নির্মাণ করতে হবে, তখন হয়তো অনেকগুলো গাছ কাটা হবে, কিন্তু আমরা এই গাছগুলো না কেটে গাছগুলো কিন্তু তুলে নিয়ে যেতে পারি এবং অন্য জায়গায় রোপণ করতে পারি। এবং একটা গাছ 10টা গাছ যখন কাটা হচ্ছে, আমরা হয়তো প্রয়োজনেই কাটছি, তখন যাতে এই 5টা গাছের পরিবর্তে আরো 50টা গাছ লাগানো হয়, তো এইটা নিশ্চিত করা। তার মানে পরিবেশের সঙ্গে আমাদের সভ্যতার সম্পর্কটা যাতে সেরকমই শক্ত গাঁথনি দিয়ে থাকে, কোনোভাবেই নড়বড়ে না হয়। এই রিলেটেড আর একদম। একটা প্রশ্ন আছে, কান্তা মণ্ডল করেছেন, উন্নয়নের পার্শ্ব প্রতিক্রিয়া, পরিবেশ দূষণ, কৃষির ক্ষতি, এই ব্যাপারটা আসলে কিভাবে দেখছি আমরা? আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে আমাদের জি। যে উন্নয়ন, সেই উন্নয়নটাই আসলে আমাদের করতেই হয়। আমাদের কখনো কখনো সেটা রাজনৈতিক এজেন্ডা হিসেবে থাকে, কখনো কখনো সেটা কমিউনিটির এজেন্ডা হিসেবে থাকে। তবে আমরা যেমন আমি যদি একটা ছোট একটা ব্যাখ্যা দিই, যে আহ, যেখানে আমরা সৌরশক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, কিন্তু আমরা কি করছি, সেখানে হয়তো কয়লার ব্যবহার, হ্যাঁ এক সময় ছিল যখন কয়লা ব্যবহার করার প্রয়োজন ছিল, কিন্তু যখনই আমাদের টেকনোলজি চলে আসছে যে আমরা সূর্যের তাপ আলোকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারছি, তখনই কেন কয়লা ব্যবহার করতে হবে, তখনই কেন অন্যান্য সোর্স গুলো ব্যবহার করতে হবে, আমরা কেন আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছি না অনেক বেশি মাত্রায়। অর্থাৎ আমাদের যে রিনিউয়েবল এনার্জি গুলো যেখানে সুযোগ আছে সেগুলোতে আমরা অনেক বেশি মাত্রায় বিনিয়োগ করা দরকার। যেগুলো পরিবেশ বিধ্বংসী সেই ধরনের প্রজেক্ট গুলো যতটুকু সম্ভব না যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা যে বিষয়টা চলে আসে যে কৃষি জমি, এখন এই যে অতিমাত্রায় সার ব্যবহার করছি, এবং যখন সার ব্যবহার করছি তখন কিন্তু মাটির মধ্যে একই ধরনের উর্বরতা শক্তি আর থাকছে না। হ্যাঁ, এবং মাটি কিন্তু যেটাকে আমরা বলি মৃত্তিকা দূষণ গুলো আসছে, এবং আমরা এখন দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জমিতে আমরা দেখি পলিথিনের আস্তর পড়ে আছে। যখন লাঙল দিয়ে অথবা ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতে যাওয়া হয়, তখন দেখা যায় পলিথিনের স্তর চলে আসে। তখন এই যে পরিবেশ ধ্বংস করছি, মৃত্তিকা দূষণ তৈরি করছি, সেটা আলটিমেটলি আমার তো কৃষি যে জমি সেটা উর্বরতা নষ্ট করছে। অথবা এই যে আমরা প্লাস্টিক যেগুলো আমরা ব্যবহার করছি, সেই প্লাস্টিক গুলো কিন্তু জমিতে চলে যাচ্ছে, তার ক্ষুদ্র ক্ষুদ্র কণা হিসাবে আমাদের বডিতেও কিন্তু আমরা শেষ পর্যন্ত খাবার হিসেবে গ্রহণ করছি। তো এই বিষয়গুলো আমরা সেভাবেই চিন্তা ভাবনা করা দরকার। সাম্য যেটা বললো যে ছোট্ট ছোট আমাদের চিন্তা ভাবনা, কাজগুলো ছোট, কিন্তু প্রত্যেকটা মানুষ যখন এখানে কন্ট্রিবিউট করছে নেগেটিভলি, তখন কিন্তু পরিবেশে সেটা নেগেটিভলি বড় মাত্রায় প্রভাব পড়ছে। আর ছোট ছোট আমাদের যে প্রচেষ্টা, এই ছোট ছোট প্রচেষ্টা কিন্তু অনেক বড় প্রচেষ্টায় রূপান্তর হচ্ছে। আমি একটা জায়গায় আমি বলতে চাই, যেহেতু আমিও বয়সে তরুণ, খুব বেশি তো বয়স হয়নি না, তাই সৌম্য বয়সে তরুণ, হোস্ট মাসুমা মরিয়ম বয়সে তরুণ, শামস আসিফ বয়সে তরুণ, তো তাদের সঙ্গে কাজ করার চেষ্টা করতে গিয়ে আমার নিজেকেও একটু তরুণ মনে হচ্ছে আমার বয়স মনে হয় বাড়েনি আর কি, আগের জায়গাতেই আছে ওদের মতো। তো এখানে আসলে তরুণরা একটা বড় ভূমিকা পালন করবে। সেটা হয়তো শামস বলতে পারবে আরো ভালো, অথবা সৌম্য বড়াল আরো বলতে পারবে সেই জায়গায়। জি স্যার, আমরা এই বিষয়েও আসবো কথা বলতে। তো তার আগে স্যার কবির হোসেন আছেন আমাদের সাথে, এবং উনি একটা কোশ্চেন করেছিলেন যে নেক্সট সং কবে আসবে আপনার, সেটার অ্যান্সার আমরা পেয়েছি। তো এরপরে ভিতু আছেন, উনি স্পেশালি শ্রীলঙ্কা থেকে আমাদের সাথে জয়েন করেছেন সৌম্যদার গান শোনার জন্য, যদি উনি বাংলা কিছু বুঝেন না। তারপর স্যার ফারিয়া আপনাকে ধন্যবাদ জানিয়েছি সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। তো আমরা স্যার আলোচনায় আরেকটু ফিরে আসি, যে স্যারের কাছে জানতে চাচ্ছি যে পরিবেশ সংরক্ষণটা এখন কতটা বেশি জরুরি আমাদের জন্য, এবং গান কি এর একটা অন্যতম মাধ্যম হতে পারে? আচ্ছা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমার মনে হয় যে যেটাকে আমরা মানে যে কোনো একটা ইন্টারভিউর ক্ষেত্রে আমরা সবসময়, আমার মনে হয় আমরা খুব তাড়াতাড়ি লাইফটা শেষ করতে যাচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবার শেষে থাকে। জি স্যার। এখানে সৌম্য জানে যে এই গানে আরো 4টা লাইন ছিল। এই 4টা লাইন আমরা গানের মধ্যে রাখিনি আমাদের নিজেদের গতিশীলতার জন্য গানের। তারপরে আমি দর্শক আমাদের শ্রোতাদের জন্য একটু বলতে চাই। সেই লাইনটা ছিল এরকম: নিজে বাঁচতে প্রজন্ম বাঁচাতে বাঁচন সেবা আজ নিচ্ছে অবনী, সহায় হও আপাতত থাকো ঘরে,
সময় হলে ডাকবে ফাল্গুনি। আমি ওর মতো গাইতে পারবো না, এই জন্য কবিতার মতো করেই পাঠ করলাম, জি স্যার। কবিতা আবৃত্তি বলা যাবে না। এই যে আমরা আসলে পৃথিবীর উপরে, আমাদের প্রকৃতির উপরে, পরিবেশের উপরে এত বেশি মাত্রায় অত্যাচার নিপীড়ন করেছি, যে কারণে আমার কাছে মনে হয় যে করোনা পরিবেশের জন্য কিছু ইতিবাচক দিকও নিয়ে আসে। অবশ্যই যে আমাদের মানুষের আমরা প্রাণহানি আমরা দেখছি যে আক্রান্ত হচ্ছেন মানুষের মধ্যে শারীরিক এবং মানসিক ব্যাপক মাত্রায় একটি যন্ত্রণা। তো পাশাপাশি পরিবেশের উপরে কিন্তু বেশ ইতিবাচক প্রভাব আমরা দেখছি। যেমন আমরা যদি একটু চিন্তা করি যে রিসেন্টলি যখন করোনা ভাইরাস আসলো, তখন আমরা মার্চ মাসে কিছু প্রতিবেদন দেখেছিলাম কক্সবাজারে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে কলাতলি পয়েন্টের দিকে আমরা দেখেছি যে সেখানে ঝাঁকে ঝাঁকে ডলফিন এসেছে, যেটা হয়তো আমি জানি না, আমার যারা বন্ধু, আমার ছাত্র অথবা যারা শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন, তারা নিকট অতীতে এই ধরনের ডলফিন দেখেছেন কিনা কক্সবাজার সমুদ্র সৈকতে। তো তারপরে আমরা সেখানে দেখেছি যে হরিণের নির্ভয়ে দৌড়াদৌড়ি দেখছি আমরা কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায়। সেখানে আমরা দেখছি যে লাল কাঁকড়ার বিচরণ, সেখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখেছি। কিন্তু আমি কক্সবাজার পর্যন্ত 3বার গিয়েছি, এর আগে কখনোই এরকম দৃশ্য আমি দেখিনি, যেটা আমি এই করোনার সংকটের সময় দেখেছি। তো আমার যেটা মনে হয় যে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। পরিবেশের উপর যে আমরা যে হামলাগুলো করছি, সেই পরিবেশ কখনো কখনো আমাদের জন্য কি বার্তা নিয়ে আসতে পারে। পরিবেশকে যখন আমরা আসলে অত্যাচার করছি, তখন কিন্তু পরিবেশ আমাদেরকে দুর্যোগের মাধ্যমে তার যে অত্যাচার, সেটাকে হয়তো কখনো কখনো আমার কাছে মনে হয় এক ধরনের প্রতিশোধের মতো। হয়তো প্রকৃতি আসলে প্রতিশোধ নেয় না, কারণ প্রকৃতির সন্তান আমরা সবাই, কিন্তু তারপরে প্রকৃতির উপরে যে আমরা অত্যাচার করছি, সেটার তো মাসুল আমাদেরকে গুনতেই হবে। তো সেই জায়গাগুলো আমরা মনে হয় চিন্তা করার জায়গা আছে। আমরা যদি একটু একটু আগে বললাম যে আমরা আকাশের কালো ধোঁয়া অনেক কমে গিয়েছে, যে কারণে দীর্ঘ সময় আমরা দেখতে পাচ্ছি। তারপর শব্দ দূষণের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে গাড়ি এখন মাঠে নামতে পারছে না। আমাদের অনেকের অপ্রয়োজনীয়, অন্যভাবে নিবেন না, আমি ক্ষমা চাইছি আমার এই বক্তব্যের জন্য, শুরুতেই অন্যভাবে নিবেন না। আমরা প্রয়োজন ছাড়া আমার মনে হয় কখনো কখনো গাড়ি কিনছি, কখনো কখনো সেটা হয়তো বিলাসিতার মধ্যে পড়ে কিনা বিবেচনা করা দরকার আছে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের একটা ভূমিকা রাখা দরকার, পাবলিক ট্রান্সপোর্টকে প্রমোট করা, যাতে করে প্রাইভেট গাড়িগুলোর ব্যবহার কমে যায়। প্রাইভেট গাড়িগুলোর ব্যবহার কমলে কিন্তু তাহলে আমাদের যে অতিরিক্ত ধোঁয়া, সেগুলো নির্গমন কিন্তু কিছুটা কমবে, যেটার প্রভাব পড়বে আমাদের স্বাস্থ্যে, সেটার প্রভাব পড়বে আমাদের কর্মঘণ্টায়। তো সেই বিষয়গুলো এভাবে দেখা যায়। তারপর নদী দূষণের কথা আমরা বলছিলাম, যে নদী দূষণ আমরা এত মাত্রায় করেছি। আমরা যদি চিন্তা করি যে বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদীর পানি, সেটা পানি না আলকাট্রায়, সেটা বোঝা খুবই কঠিন, এত কালো আকার ধারণ করেছে। কিন্তু আমরা যদি দেখি যে এই করোনার সময়ে কিন্তু পানির রং পরিবর্তন হয়েছে, পানির যে আগের স্বাভাবিকত্ব, সেখানে ফেরত যেতে না পারলেও তার খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। তার মানে হচ্ছে এই পরিবেশের নিয়ে আমাদের ভাবনার জায়গাটা যাতে আরো বেশি সমৃদ্ধ হয়, সেই ভাবনাগুলো করা উচিত বলে আমি মনে করি। এবং সেখানে আমি একটু বলতেই চাই যে আমাদের বারবার একই কথা আমি বলছি, যে তথাকথিত উন্নয়ন এবং উন্নয়নের যে বাজনা ডামাডোল, সেটা যাতে আমরা দেখানোর চেষ্টা না করি। আমরা আমরা পরিবেশ সংরক্ষণে আমাদের কার্যকর ভূমিকা পালন করতে হবে, এবং আগামী প্রজন্মকে যদি একটি সুন্দর পরিবেশ দিতে না পারি, সেটার দায়ভার কিন্তু আমাদের উপরে বর্তায়। তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে তার সীমিত পরিসরে যার যতটুকু সম্বল আছে, সেটা নিয়েই মাঠে নেমে কাজ করা। আমার ছোট্ট ভূমিকা পালন করতে পারি ব্যক্তিগত জীবনে, সেটাও যাতে, অর্থাৎ করোনা আমাদেরকে এই শিক্ষাটা, আমরা যদি মনে করি যে সাস্টেনেবল শিক্ষা আমাদেরকে দিতে পারলো কিনা, যে করোনা থেকে আমি শিক্ষা নিলাম এবং পরবর্তীতে সেটা ভুলে গেলাম, সেটা যাতে না হয়। এবং এটা, এই শিক্ষাটা যদি পূর্ণাঙ্গভাবে আমরা গ্রহণ করি যে পরিবেশকে বাঁচানো ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই, সেটা সভ্যতা হোক, সেটা আবার ব্যক্তিগত জীবন হোক, তাহলে কিন্তু আমাদের এখান থেকে শিক্ষা নেওয়াটা কোনো কাজে লাগবে না। আমার মনে হয় দীর্ঘমেয়াদী চিন্তা আমাদেরকে করতে হবে পরিবেশকে বাঁচানোর জন্য। আর সেক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানকেও এই জায়গায় একটু পরিবর্তন হওয়া উচিত বলে মনে করি। আমি এখানে একটু সময় নিচ্ছি, কয়েক মিনিট, যেহেতু আমি জি স্যার, বিদ্যায়তনের অবশ্যই। কাজ করছি। তো আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শুধু বিশ্ববিদ্যালয়গুলো না, এখানে তাদের কারিকুলামেও পরিবর্তন আনা উচিত। প্রত্যেকটা পরিবেশের সঙ্গে যেহেতু আমরা বসবাস করি, যে যে সাবজেক্টই পড়াশোনা করুক না কেন, যেমন ধরা যাক ধর্ম নিয়ে পড়াশোনা করছে, তাহলে একটা কোর্স থাকবে ধর্ম এবং পরিবেশের উপরে। মানে প্রত্যেকটা জায়গায় পরিবেশ বিজ্ঞান
অথবা পরিবেশ সমাজবিজ্ঞান অথবা দুর্যোগ বিজ্ঞান, দুর্যোগ সমাজ বিজ্ঞান, যে নামেই পড়ানো হোক না হোক না কেন, প্রত্যেকটা ডিসিপ্লিনের উপর ভিত্তি করে সে নামটা পরিবর্তন হতে পারে। যেমন আমরা যদি ধরি যে সাংবাদিকতা, সেখানে একটা কোর্স রয়েছে যে এনভায়রনমেন্টাল জার্নালিজম। তো এখানে একটা বড় জায়গা রয়েছে যে এনভায়রনমেন্টাল কমিউনিকেশন নিয়ে কাজ করার, ডিজাস্টার কমিউনিকেশন নিয়ে কাজ করার। তারপর আমরা যদি বিবেচনা করি যে পলিটিক্যাল সায়েন্স, সেখানে এনভায়রনমেন্ট, ডিজাস্টার এন্ড গভর্নেন্স, এই ধরনের কোর্স হতে পারে। কিন্তু এই কোর্সগুলো যাতে তত্ত্বীয় না হয়ে ওঠে, এখানে হচ্ছে আমার পড়াশোনার জায়গা। এই কোর্সগুলো যাতে তত্ত্বীয় না হয়ে ওঠে পুরো মাত্রায়। তো এখন যদি 50 নাম্বার থাকে তত্ত্বীয়, তাহলে 50 নাম্বার হওয়া উচিত ব্যবহারিক। আর 50 নাম্বার যদি ব্যবহারিক করা নাও যায়, অন্তত পক্ষে 20 নাম্বার 25 নাম্বার ব্যবহারিকে রাখা উচিত, যেখানে একজন শিক্ষার্থী পরিবেশ এবং সে যে বিষয়ে পড়াশোনা করছে সেই বিষয়ের সঙ্গে অ্যালাইন করে একটা প্রজেক্ট জমা দিবে। এই প্রজেক্টটা অবশ্যই করে দেখাতে হবে ফিল্ডে। যেমন আমি যদি চিন্তা করি যে আমার দুর্যোগ ব্যবস্থাপনা শিক্ষার্থীদেরকে পরিবেশ নিয়ে একটা কাজ করতে হবে দুর্যোগ যোগাযোগের অংশ হিসেবে। যেমন তারা একটা প্রজেক্ট নিয়েছিল, যদিও সেটা সীমিত পরিসরে ছিল, যে টিটেক বাংলাদেশ নামে। তো তারা অনেকগুলো গাছ লাগিয়েছে এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম শুধুমাত্র শিক্ষার্থীরা কিন্তু এখানে যুক্ত হয়নি, দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এই প্রজেক্ট গুলো নিতে হবে যে 5 জন বা 7 জন মিলে একটা প্রজেক্ট দেওয়া হবে, টিমওয়ার্ক। এই টিমওয়ার্কের মাধ্যমে সে হয়তো একটা কৃষি জমিতে চাষাবাদ করে দেখাতে পারে যে পরিবেশ সংরক্ষণের মাধ্যমেও কম্পোস্ট সার ব্যবহার করে, জৈব সার ব্যবহার করে কিভাবে সাস্টেনেবল এনভায়রনমেন্টের কথা চিন্তা করে কিভাবে আমি কৃষি উৎপাদন করতে পারি। অর্থাৎ এগ্রিকালচার এই ধরনের কোর্স আছে। অর্থাৎ আমরা প্রত্যেকটা ডিসিপ্লিনে আমার যেটা মনে হয় পরিবেশ বিষয়ে পড়াশোনাটা বাধ্যতামূলক করা উচিত, এবং সেটা তত্ত্বীয় নয়, এবং অবশ্যই সেটা ব্যবহারিক হওয়া উচিত। শিক্ষার্থীদেরকে মাঠে নিয়ে যাওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ, অনেক সময় নিলাম। না স্যার, স্যার আপনি যেটা বললেন যে আমাদের পড়াশোনায় কিভাবে এটাকে অ্যাড করা যায়, এবং আমাদের গত যে লাইভ সেশনটা ছিল পরিবেশের উপর, পরিবেশ দিবসে, ওখানে জুবায়ের ভাই আমাদের আপনার আইডিয়ার মতো আরেকটা আইডিয়া দিয়েছেন যে আমরা সবাই যদি একটা করে আইডিয়া নিয়ে যাই, আমাদের কোর্সে যদি একটা অংশ হয়, সেই আইডিয়া গুলো থেকে যদি বেস্ট 5টা আইডিয়াও আমরা ইমপ্লিমেন্ট করতে পারি প্রতিটা কোর্সে, তাহলে আমাদের অনেক বেশি আইডিয়া জেনারেট করার সুযোগ পাচ্ছি আমরা, এবং এর পাশাপাশি অনেকগুলো ছোট ছোট ইনিশিয়েটিভ আমরা নিয়ে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারছি, যেটা হয়তো পরিবেশের জন্য ভবিষ্যতে ভালো কিছু বয়ে আনবে এরকম। তো আমরা আশা করব যে ভবিষ্যতে আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম আমরা কিছু দেখতে পাবো। এবং আমাদের সাথে লাইভে অনেকে আছেন যারা চাচ্ছেন যে আমাদের লাইভটা আরো অনেকক্ষণ চলুক। ফারিয়া এবং কবির হোসেন লিখেছেন দারুণ আলোচনা চলতে থাকুক। তো আমরাও চাই চলুক। তো দাদা, আপনার কাছে একটু ফিরতে চাই, জানতে চাচ্ছি যে গান কিভাবে আমাদেরকে বা পরিবেশকে পরিবেশের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে, কতটা ডিপ ইম্প্যাক্ট করতে পারে। এটা আগেই বলেছি আমি যে একটা গান, 5 মিনিটের একটা গান মানুষের হৃদয়ে বা আত্মার উপরে যেভাবে প্রভাব ফেলতে পারে, হয়তো 1 ঘন্টার একটা লেকচার সেটা পারে না। সেটা গান হতে পারে বা অন্য যে কোনো কোনো সাহিত্যের বিষয় হতে পারে। তো এটা আমি আগে বলেছিলাম। তো এটাই আমাদের প্রয়াস থাকবে যে পরিবেশ নিয়ে যাতে আরো মানুষের আত্মাকে বা হৃদয়কে স্পর্শ করতে পারে এরকম নতুন নতুন গান তৈরি করা, এবং সেগুলো মানুষের মধ্যে প্রমোট করা, মানুষের কাছে পৌঁছানো, এবং একটা বার্তা তৈরি করা, একটা নতুন কালচার তৈরি করা সংস্কৃতির। এবং গানটাকে আমরা আসলে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই পরিবেশ বা সচেতনতা বৃদ্ধির জন্য মানুষের, এটাই। জি দাদা, আমি এখানে অবশ্যই। একটু 1 মিনিট সময় নেব, যদিও গানের সঙ্গে একটু অন্যভাবে দেখা যায় যে আমাদের জি ইনস্টিটিউট থেকে এরকম আমরা একটা স্টুডিও করারও চিন্তা করছি, যেখান থেকে শিক্ষার্থীরা তাদের মতো করে বিভিন্ন কাজ করতে পারবে, ভিডিওগ্রাফির কাজ করে সেগুলো জনগণের কাছে পৌঁছাতে পারবে, ফটোগ্রাফির কাজ করে সেটা জনগণের কাছে পৌঁছাতে পারবে। আমাদের ছোট ইনস্টিটিউট, কিন্তু আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে সমাজের মানুষের সঙ্গে যুক্ত থাকার। আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীদের যে ভাবনা চিন্তাগুলো, সৃজনশীল ভাবনা, সেগুলো দিয়ে আমরা আগাতে পারছি এবং সামনের দিকে আরো আগাতে পারবো। এবং আমরা যদি একটা স্টুডিও করার যেটা পরিকল্পনা আছে সেটা যদি আমরা করতে পারি, ইতিমধ্যে আমাদের একটি ক্যামেরা চলে আসছে। তো ক্যামেরার সঙ্গে অন্যান্য প্রযুক্তিগুলো আমাদের সঙ্গে যুক্ত হবে, তখন দেখা যাবে গান
অথবা অন্যান্য বাহনগুলো যুক্ত করে জনগণের সঙ্গে যুক্ত করার যে প্রয়াস সেটা যেমন হবে, আর পাশাপাশি শিক্ষার্থীদের হাতে কলমের যে পড়াশোনা সেটা হয়তো আরো বেশি মজবুত হতে পারে। যাই হোক, গ্রেট আমি ইনিশিয়েটিভ একটু স্যার। বলতে চাই, জি দাদা। দুর্যোগ ব্যবস্থাপনার ছাত্র হিসেবে আমরা তো এত বছর পড়াশোনা করে, বা আমার একটা কথাই মাথায় এসেছে যে ফিল্ডে যখনই গিয়েছি বা বাস্তবে মানুষের সাথে কথা বলেছি, মানুষের সচেতনতার বড় অভাব। হ্যাঁ, আমরা পড়াশোনা করছি, আমরা জানছি, এবং এখন আমাদের সময় বা আমাদের এটা আহ দায়িত্ববোধ থেকেই যে মানুষকে সচেতন করা বা মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য কিছু করা। তো সেটা আহ, সাহিত্যের মাধ্যমে হোক বা গানের মাধ্যমে হোক আমরা করতে চাই, এবং সেই প্রয়াস থেকেই আমাদের আসলে এই গান নিয়ে আসলে সচেতনতা বৃদ্ধির যে আইডিয়াটা, সেই প্রয়াস থেকেই এসেছে। তাই জি অবশ্যই। দাদা, একটা গান শুনতে চাচ্ছিলাম আবারও। আলোচনাটা একটু বেশি হয়ে গেছে, আমরা গানে ফিরতে চাই আর কি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একটা ফোক করছি। জি যেহেতু ফোক মিউজিক বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বলা হয়, বাংলাদেশের ফোক মিউজিক, তো চেষ্টা করছি। ও পদ্মা নদী রে, সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে, কুল কিনারা কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই, সর্বনাশা পদ্মা নদী। পারের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পাড়ি, পারের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পারি, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, কেমনে পারে যা কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই, সর্বনাশা পদ্মা নদী। পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাপে ডরে, ফেলা হায় আমায় মারিস না তোর সর্বনাশা ঝরে, একে আমার ভাঙা তরি, মাল্লাহ 6 জন ছল্লাহ করি, একে আমার ভাঙা তরি, মাল্লাহ 6 জন ছল্লাহ করি, আমার নায়ে দিল কুড়াল মারি, আমার নায়ে দিল কুড়াল মারি,
কেমনে পারে যা কুল কিনারা না ও নদীর কুল কিনারা না সর্বনাশা পদ্মা নদী। অনেক ধন্যবাদ দাদা। এইসব গান আসলে অনেকটা হারিয়ে যাচ্ছে বলা যায়। আমরা এত এত আধুনিক গানের ভিড়ে এইসব গান আর শুনতেই পাই না, যেগুলো আমরা ছোটবেলায় হয়তো অনেক বেশি শুনতাম। তো অনেক ধন্যবাদ আবারও এই হ্যাঁ গানগুলোকে। হ্যাঁ, আমরা শুনতে পাই না, কিন্তু গ্রামে গঞ্জে ফোক মিউজিকের প্রচলন আছে এখনো, এখনো যথেষ্ট প্রচলন আছে। জি আমাদের কাছে হয়তো পৌঁছচ্ছে না। জি দাদা। আহ, এবার শামসের কাছে একটু ফিরি। শামস তো ফিউচার চ্যালেঞ্জ কাজ করছো, ফিউচার চ্যালেঞ্জে। তো পরিবেশ নিয়ে তোমরা কি ধরনের কাজ করছো এবং কি ধরনের কাজ আগামীতে করার চিন্তা ভাবনা করছো? ফিউচার চ্যালেঞ্জ আসলে খুবই রিসেন্ট টাইমে আমাদের শুরু করা। সো আমরা বিভিন্ন ছোট ছোট টপিক নিয়ে কাজ করা ট্রাই করছি। সো যেহেতু এবার পরিবেশ দিবসে আমরা বাইরে যেতে পারছি না বা ফিজিক্যালি আমাদের কিছু করা খুবই রিস্কি, বা কাউকে আমরা করতে বলাটাও আসলে উচিত না এই সময়ে। তো এই জন্য আমরা একটা ছোট একটা ক্যাম্পেইনের আয়োজন করেছিলাম, যার নাম দিয়েছিলাম আমরা আমাদের প্রকৃতি আমাদের প্রতিজ্ঞা। সো বেসিক্যালি আমরা মানুষকে আহ্বান করেছিলাম যে প্রকৃতিকে বাঁচানোর জন্য বা প্রকৃতির উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জন্য তারা ছোট করে একটা প্রতিজ্ঞা সবার সামনে শেয়ার করবে। এটার মাধ্যমে জাস্ট আমরা ভিডিওর মাধ্যমে সবাইকে শেয়ার করতে বলেছি। অনেকেই আমাদের ক্যাম্পেইনে জয়েন করেছিলেন। কেউ কেউ প্রতিজ্ঞা করেছেন যে সে প্রত্যেক মাসে 2টি করে গাছ লাগাবে। কেউ প্রতিজ্ঞা করেছে যে সে রাস্তায় কখনো প্লাস্টিকের কিছু ফেলবে না। একজন প্রতিজ্ঞা করেছে যে কেউ যদি রাস্তায় কাউকে প্লাস্টিকের কিছু ফেলতে দেখে তখন তাকে সে অ্যাওয়্যার করবে এবং সে নিজে ওই জিনিসটা ডাস্টবিনে ফেলবে। তো আমরা মানুষকে ঠিক এইভাবেই অ্যাওয়্যার করা ট্রাই করছি, বিকজ একজন মানুষ যখন সবার সামনে এসে সোশ্যাল মিডিয়াতে একটা প্রতিজ্ঞা করে, তার দেখা দেখি অন্য মানুষরা প্রতিজ্ঞা না করলেও তার উপর একটা ইম্প্যাক্ট পড়ে যে আমার বন্ধু প্রতিজ্ঞা করেছে গাছ লাগাবে, আমিও তো একটা করে লাগাতে পারি। তো এইরকম ভাবে একটা চেইন রিয়াকশন তৈরি তৈরি হতে পারে আমাদের আমাদের পরিবেশে। এছাড়াও আমরা ফিউচার চ্যালেঞ্জে আমরা বিভিন্ন স্মল হ্যাবিট যেগুলো আমরা রেগুলার লাইফে করলে আমাদের পরিবেশের একটা ইম্প্যাক্ট পড়বে, এগুলো সম্পর্কে মানুষকে জানানোর চেষ্টা করছি। আমরা পরিবেশের দীর্ঘমেয়াদী যে ইম্প্যাক্ট গুলো আছে বিভিন্ন স্টাডি থেকে শুরু করে, এই বিভিন্ন স্টাডি থেকে যে রেজাল্টটা পাচ্ছি আমরা মানুষের সাথে এগুলো শেয়ার করার ট্রাই করছি, বিকজ অনেকেই হয়তো জানে না বা অনেকের হয়তো এই অ্যাক্সেসটা নাই যে একটা বিষয় নিয়ে সার্চ করে সেই ডকুমেন্টটা পুরোপুরি পড়ে সেটা রেজাল্ট সম্পর্কে নিজেকে অবহিত করবে। তো আমরা সেই কাজটা করে দিচ্ছি। আমরা ছোটখাটো ইনফোগ্রাফিকের মাধ্যমে মানুষকে এই বিষয়গুলো সম্পর্কে জানানোর চেষ্টা করছি। সামনে আমাদের পরিবেশ নিয়ে যে কাজগুলো আছে, যে আমরা একটা অনলাইন লাইভ ডিসকাশন অ্যারেঞ্জ করতে চাচ্ছি যে পরিবেশের জন্য ইউথদের আমাদের কি ধরনের আমরা ইম্প্যাক্ট রাখতে পারি, এবং আমাদের কারেন্ট যেসব এনভায়রনমেন্টাল পলিসিস প্র্যাকটিসেস আমাদের চ্যালেঞ্জেস আছে এগুলা আমরা আসলে কিভাবে ওভারকাম করতে পারি, এই বিষয়গুলো নিয়ে মানুষকে জানানোর জন্য আমরা আগামীতে আরো কিছু কাজ করব। আর আর যখন অবস্থা ভালো হবে তখন আশা করি পরিবেশ নিয়ে আমরা আসলে হ্যান্ডস অন আরো কিছু কাজ করতে পারবো। আমরাও চাই পরিবেশ আগের মতো হয়ে যাক এবং আমাদের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক, যাতে আরো বেশি বেশি কাজ করা যায়। তো স্যার, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে পরিবেশ সংরক্ষণে তরুণদের ভূমিকা কেমন হওয়া উচিত এবং বর্তমানে যে তরুণরা কাজ করছে এটা কি যথেষ্ট, নাকি আমাদের আরো আরো বেশি বেশি কাজ করা উচিত? স্যার আপনার মাইকটা বোধহয় মিউট করা আছে। জি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, তা আমাদের যে আচ্ছা, আমার হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তরুণরা যেভাবে কাজ করছে সেই কাজগুলো যত বেশি করা যায় এবং যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়, যেমন আমরা যদি চিন্তা করি আসলে এটা তো শুধুমাত্র তরুণদের কাজ না, প্রতিটা মানুষেরই কাজ পরিবেশকে সংরক্ষণের জন্য, প্রতিটা মানুষের কাজ। আমরা
তরুণদের নিয়ে বেশি আশাবাদী এই কারণে তরুণদের যে স্পৃহা, তরুণদের যে শক্তি, সেই শক্তিটাকে আসলে ব্যবহার করা। এবং তরুণরা যত বেশি এঙ্গেজ হবে মানুষের কাজে, তত বেশি কিন্তু আসলে ভালো কাজের, যেমন আমি পাশাপাশি জাস্ট একটা উদাহরণ দিব আমার রোভার স্কাউট থেকে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের RSL হিসেবে আছি, রোভার স্কাউট লিডার হিসেবে কাজ করি। আমি দেখছি যে যারা রোভার স্কাউটের সঙ্গে জড়িত তাদের অন্যায় করার প্রবণতা নেই বললেই চলে। কারণ কি, তারা সবসময় ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে। যেই মানুষটা পরিবেশ নিয়ে কাজ করছে, যে মানুষটা জনগণকে সচেতন করার জন্য কাজ করছে, সে কিন্তু অন্যান্য খারাপ কাজ থেকেও নিজেকে দূরে রাখলো। এবং পাশাপাশি যেটা হচ্ছে, যেটাকে আমরা বলছি যে তখন ক্রাইম কমে যাচ্ছে। কিন্তু ক্রাইম তো আসলে পরিবেশেরই একটা নেতিবাচক উপাদান। তাহলে পরিবেশ নিয়ে যারা কাজ করছে, শুধুমাত্র সেই পরিবেশের যে ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ সেটা নিয়ে কাজ করছে সেটা এমনটি বলা যাবে না। তখন আসলে তার প্রতিক্রিয়া, তার প্রভাবের অংশ হিসাবে অপ্রাকৃতিক যে পরিবেশগুলো রয়েছে, যেটা আমরা বলছিলাম, সেখানেও কিন্তু ইতিবাচক ভূমিকা পালন করে। যেমন আমি আমি অবশ্যই ধন্যবাদ জানাবো বিশেষ করে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী কম বেশি ছোট অথবা বড় ধরনের ইনিশিয়েটিভ নিয়ে আসে। যেমন এই যে শামস, ছোট মানুষ, বয়সে তরুণ, কিন্তু এই সময়ে আমরা অনেক কিছু করিনি, কিন্তু এখনকার তরুণরা কিন্তু আরো অনেক বেশি কাজ করে। যেমন আমরা অনেক সময় বলি যে শিক্ষার্থীরা, এখনকার তরুণরা মনে হয় কোথায় হারিয়ে যাচ্ছে, এখনকার তরুণরা ক্রাইম বেশি করছে, যত নেতিবাচক কথাবার্তা আমরা বলি, আমার মনে হয় সেটা না বরঞ্চ এই যে পূর্বের যে নেতিবাচকতা ছিল সেটা বরঞ্চ আমি মনে করি আগের যে আস্তে আস্তে কমছে। আমরা যদি এই দৃষ্টান্ত স্থাপন করি বড় হয়ে যে আমি ভালো কাজ করছি তোমাকে সাথে নিয়ে, তখন কিন্তু এই যে ছোটরা তখন আমাদের সঙ্গেও কাজ করতে উদ্বুদ্ধ হবে। এবং আরেকটা ছোট জায়গায় বলি যে আমাদের বাচ্চাদের অথবা যুবদেরকে তাদের যে সৃজনশীল চিন্তা ভাবনা সেটাকে আমরা অনেক সময় গুরুত্ব দিতে চাই না। আমি আমি নিজে, আমার কাছে মনে হয় এমন, কোনো একটা বাচ্চা যদি বলে যে এটা হচ্ছে জ্ঞান, তখন বড়রা মনে করে যে তুমি কি বুঝো, তুমি তো বয়সে ছোট। তো তার মানে ছোটদের মনে হয় জ্ঞান নেই, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে, অথবা কম জ্ঞান রয়েছে। অর্থাৎ একটা বাচ্চার অথবা কম বয়সী মানুষের কিন্তু পবিত্রতাও কাজ করে চিন্তা ভাবনায়, যেটা বয়স্কদের ক্ষেত্রে এই থেকে, যেমন আমি কোন একটা চিন্তা করলে আমি চিন্তা করি যে এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে কিনা, এটার সঙ্গে গভর্নমেন্টের সম্পর্ক আছে কিনা, অন্য কোনো দলের সম্পর্ক আছে কিনা, তার প্রভাব আমার ব্যক্তিগত জীবনে পড়বে কিনা, সেটা কিন্তু আমি চিন্তা করি। আমি আনলাকিলি সেটা বলছি যেটা করা উচিত না, কিন্তু সামও আমরা কিন্তু করছি। কিন্তু একটা শিশু যখন এই চিন্তাগুলো করে সে কিন্তু পবিত্রতা থেকে চিন্তা করে, অথবা একজন যুবক যখন চিন্তা করে, তরুণ যখন চিন্তা করে, সে অনেক বেশি মোর, মানে আমি যেটা বলবো যে অনেক বেশি কনসাস থাকে না ইন সেন্স যে ওই যে পলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে আজকে এত কিছু ভাবে না। সে চিন্তা করে পরিবেশ নিয়ে কাজ করতে হবে, জনগণকে সেবা দিতে হবে। সেই সেবা দিতে গিয়ে কখনো কখনো আমরা এটাও দেখি যে আমাদের তরুণরা বাধার সম্মুখীন হন। যেমন আমরা যদি দেখি যে মাদক দ্রব্য বিরোধী অনেক শিক্ষার্থীরা মাদক দ্রব্য যাতে এটা বাজারজাতকরণ না হয়, মাদক দ্রব্য যাতে কম ব্যবহার হয়, ধূমপান যাতে কমে যায়, সেটার জন্য অনেক শিক্ষার্থীরা কাজ করে এবং তারা কিন্তু অনেক বাধাপ্রাপ্ত হয়। পরিবেশ নিয়ে এখন যদি আমি কাজ করতে যাই, আমাদের অনেক শিক্ষার্থীরা কাজ করে, তখন দেখা যাবে যে কোনো একটা উন্নয়নের সঙ্গে জড়িত, কোট আনকোট উন্নয়নের সঙ্গে জড়িত, তখন কিন্তু তারা বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু তারা কিন্তু ওই চিন্তাটা করছে না হয়তো যে এত পলিটিক্স নিয়ে চিন্তা করার সময় নেই ভাই, আমি পরিবেশ বাঁচাতে চাই, এটা হচ্ছে তাদের মোটো হিসেবে কাজ করে। তো আমি মনে করি যে এটা হচ্ছে তরুণদের শক্তি এক ধরনের, যে কখনো কখনো ডোন্ট কেয়ার ভাব থাকা, ডোন্ট কেয়ার সবসময় থাকা উচিত না, কিন্তু কখনো কখনো পরিবেশের প্রয়োজনে আমাদের ভবিষ্যতের যে পৃথিবী, ভবিষ্যতের যে প্রতিবেশ, সেটার প্রয়োজনে, বর্তমানের পরিবেশ প্রতিবেশের প্রয়োজনে এই তরুণরা সবচেয়ে বেশি আহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে বলে মনে করি। আমি বলবো না যে কম ভূমিকা পালন করছে, আরো বেশি ভূমিকা পালন করার সুযোগ রয়েছে এবং বিভিন্ন মাধ্যম ব্যবহার করে কাজ করার সুযোগ রয়েছে। ধন্যবাদ। জি স্যার, অবশ্যই আমরাও চাই আরো বেশি বেশি কাজ করতে। ভবিষ্যতে হয়তো আমরা আরো বেশি উদ্যমী হয়ে কাজ করব ইনশাল্লাহ। তো শামস, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে পরিবেশ সংরক্ষণে তো তোমরা কাজ করছো অলরেডি, কিন্তু আরো বেশি তরুণদেরকে উদ্বুদ্ধ করে, তরুণদেরকে আরো বেশি উদ্যমী করে পরিবেশ সংরক্ষণে কিভাবে সম্পৃক্ত করা যায়? আচ্ছা, আরো তরুণদেরকে উদ্বুদ্ধ করার কাজটা আসলে মানে একটা ইভেন্টে আসলে হবে না। আমি যদি 100 জনকে বলি ডিরেক্ট, স্ট্যাটিস্টিক্যালি 100 জনের মধ্যে 10 জনই আসবে আমার কাছে। এর থেকে বেটার অ্যাপ্রোচটা হচ্ছে 10 জন মানুষ যারা খুবই ইন্টারেস্টেড
তাদেরকে যদি আমি ভালোভাবে ইন্সপায়ার করতে পারি, সেই 10 জন মানুষ আরো 10 জন না হলেও 5 জন মানুষকে ইন্সপায়ার করবে। তো বেসিক্যালি আমাদেরকে একটা বাটারফ্লাই ইফেক্টের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, বিকজ পরিবেশ সংরক্ষণ বা পরিবেশ নিয়ে কাজ করাটা এত ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকেই হয়তো এটার গুরুত্বটা অনুধাবন করতে পারেন না, কিন্তু যারা অনুধাবন করেন তারা আসলে খুব স্ট্রংলি অনুধাবন করেন যে কেন আমাদের জরুরি। এবং অনেক সময় আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি যে আমি বুঝতেছি, অন্য কেউ কেন বুঝতেছে না। তো আসলে ফ্রাস্ট্রেটেড হলে চলবে না, খুবই ধৈর্য সহকারে আমাদেরকে একজনের থেকে আরেকজনের মাধ্যমে নিউজটা পৌঁছাতে হবে। আমরা যেমন ফিউচার চ্যালেঞ্জে আমরা যখন কাজটা শুরু করেছি, আমাদের টার্গেট গ্রুপটা হচ্ছে আমরা আসলে সবাইকে নিয়ে কাজ করতে চাই, কারণ কোনো একটা নির্দিষ্ট এজ গ্রুপের মানুষকে দিয়ে আসলে কখনো পরিবর্তন সম্ভব না। বিকজ আমি আজকে পরিবেশ নিয়ে কাজ করা শুরু করছি, কিন্তু পরিবেশের এমন অবস্থা তৈরি হয়ে গিয়েছে আজ থেকে 20 বছর পরেও এখন যে ছোট বাচ্চাটা আছে সেও ইম্প্যাক্টেড হবে। তো তাকেও ছোটবেলা থেকে আসলে জানতে হবে যে আমি যে জায়গায় বসবাস করছি, যে পরিবেশে বসবাস করছি, আমাকেই নিজেকে দায়িত্বটা নিতে হবে। হঠাৎ করে আমি ইউনিভার্সিটি লেভেলে এসে পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়তে পারবো না, আমাকে আমার শিক্ষাটা শুরু করতে হবে ছোটবেলা থেকে। এক্ষেত্রেই তরুণরা ভূমিকা পালন, মানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে এইভাবে যে তারা অ্যাকচুয়ালি দুইটা জেনারেশনের মাঝামাঝি অবস্থায় আছে। তো আমাদের আগের জেনারেশনের সাথে আমাদের সম্পর্ক আছে, আমাদের পরের জেনারেশনের সাথে আমাদের সম্পর্ক আছে। আমরা এই ব্রিজ বা কানেকশনটাকে স্ট্রংলি কাজে লাগিয়ে আমরা যেমন আমাদের আগের জেনারেশন আমাদের বাবা মাকে বোঝাতে পারি ছোট ছোট কাজে কিভাবে তারা পরিবেশ সংরক্ষণ বা পরিবেশ রক্ষার জন্য কাজ করতে পারেন, ঠিক তেমনি ভাবে আমরা আমাদের ছোট ভাই বোনদেরকেও ছোটবেলা থেকে বোঝাতে পারি যে তুমি এই কাজটা করো না। একটা বাচ্চা যখন ছোটবেলা থেকে শিখবে যে আমার প্লাস্টিকের দ্রব্য ব্যবহার করা উচিত না, অথবা আমি ডাস্টবিনে ফেলবো, আমি রিসাইকেল জিনিসপত্র ব্যবহার করব, তখন কিন্তু ছোটবেলা থেকে তার মধ্যে গ্রো হয়ে যাবে ব্যাপারটা। এবং তখন দেখা যায় ছোটবেলায় আসলে আমরা খুবই মানে ইজিলি জিনিসপত্র ক্যাচ করতে পারি। তো একটা ছোট বাচ্চা যখন কাজটা করবে তার চারপাশের 5-6টা বন্ধু কিন্তু সেই কাজটা করবে। তো আমার আমার যেটা মনে হয় তরুণরা যে কাজটা করতে পারে, তারা যে জিনিসটা শিখছে শুধুমাত্র তাদের সার্কেলের ভেতর এই অ্যাওয়ারনেসটা না রেখে আমাদের আগের জেনারেশন এবং স্পেশালি আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে আমাদের এই বিষয়ে এডুকেট করতে হবে। বিকজ নেক্সট জেনারেশন, মানে আমরা যদি পরিবেশের জন্য এখনই কাজ করা শুরু না করি, নেক্সট জেনারেশন খুবই বাজে রকমের একটা ইম্প্যাক্টে পড়বে। সো নেক্সট জেনারেশনের এডুকেশনটা এখন থেকে শুরু করা উচিত। তারা কলেজে উঠলে বা তারা ক্লাস 9-10 উঠলে আমরা তাদেরকে শেখানো শুরু করব, এই ধারণায় আমাদের এখন বসে থাকলে চলবে না। আমাদের এখন থেকে আমাদের ছোট ভাই বোনদেরকে নেক্সট জেনারেশনের জন্য কাজ, মানে নেক্সট জেনারেশনের জন্য কাজ করতে হবে। এভাবেই আমার মনে হয় যে তরুণরা সবার আগে তাদের পিয়ারের ভিতর এই ব্যাপারটা আহ আলোচনায় এনে তাদেরকে ইন্সপায়ার করে আমাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব পারি আমরা আমাদের নেক্সট জেনারেশনকে এই পরিবেশ সংরক্ষণের কাজে ইনক্লুড করা। অনেক ভালো একটা কথা বলেছো যে আমরা আসলে তো পরিবেশটা সবার, শুধু তরুণদের না। এর সংরক্ষণের দায়িত্বটা আমাদের, আমাদের বড়দের এবং আমাদের ছোটদের, এবং সবচেয়ে বেশি আমার মনে হয় ইম্প্যাক্টেড হবে আমাদের ছোড়া। তো আমাদের উচিত সবার যে ছোটদের মানে পরিবেশ সংরক্ষণের শিক্ষাটা দেয়া। তো অনেক ধন্যবাদ তোমার আইডিয়া গুলা শেয়ার করার জন্য। দাদা, আপনার কাছে একটু ফিরতে চাই। একটু আমার ব্যক্তিগত কিছু মতামত এবং কথাবার্তা, সেটা হচ্ছে গান হয়তো আমাদের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখবে অবশ্যই, কিন্তু সেটা তো নির্ভর করবে সেই গানটা কতজন মানুষের কাছে পৌঁছচ্ছে বা কতটা ভাইরাল হচ্ছে একদম। এটার উপর অনেকটা বলা যায় এই সময়ে এসে। তো আমরা একটা গান শুনেছিলাম কিছুদিন আগে, দেশ আমার দোষ আমার। তো এই গানটা দাদা বেশ কিছুদিন অনেক জনপ্রিয় হয়েছে, অনেক চলেছে, কিন্তু এরপর আবার আমরা ভুলেও গিয়েছি। তো এরকম গানগুলো আহ, যাতে হারিয়ে না যায়। দাদা শুনতে পাচ্ছেন? এটার একটা সমাধান, হ্যাঁ, এটার একটা সমাধান হতে পারে জি। কনসিস্টেন্টলি কাজ করা, কন্টিনিউয়াসলি কাজ করা, যে আমরা যেন থেমে না থাকি। আমরা একটা ইনিশিয়েটিভ শুরু করতে চাচ্ছি এবং সেটা যে কিছুদিন করার পরে আবার থেমে গেলাম, যে একটা গান করলাম আবার 1 বছরে কোনো কিছু করলাম না, এরকম যেন না হয়। আমরা একের পর এক কাজ করতে থাকি। যে আমরা যদি কনসিস্টেন্ট হই, আমি মনে করি যে মানুষের কাছে একসময় না একসময় পৌঁছবেই। এটাই, কনসিস্টেন্সি সবকিছুর ক্ষেত্রেই প্রয়োজন। আর মানে সাকসেস বলবো না, বা তুমি ভাইরালের কথা বললে, ভাইরাল কি ওই ব্যাপারটা তো আসলে আমাদের হাতে নেই। আমরা শুধু কাজ করব আর মানুষের মাঝে পৌঁছে দেব যতটা সম্ভব আর কি।
কিন্তু যদি আমরা কনসিস্টেন্টলি কাজ করতে থাকি এরকম, আমার মনে হয় যে এটা একটা ভালো ইনিশিয়েটিভ হতে পারে। জি অবশ্যই দাদা। তো আমরা একেবারেই শেষ পর্যায়ে বলা যায়। তো শেষ প্রশ্নের দিকে একটু আগাই। স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম করোনা পরিস্থিতি নিয়ে আসলে। তো আমাদের করোনা মহামারী যেভাবে আমাদের জনজীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, আমাদের পরিবেশেও ওইভাবেই ইম্প্যাক্ট ফেলছে। তো করোনার প্রভাব পরিবেশে এখন কিভাবে পড়ছে এবং ভবিষ্যতে এর ইম্প্যাক্টটা কেমন হতে পারে, আচ্ছা, দীর্ঘমেয়াদী ইম্প্যাক্টের কথা যদি আমরা বলি। অন্য আরেকটা প্রশ্নের সঙ্গে এই উত্তরটাও মনে হয় আমি দিয়েছিলাম অনেকটা, কিছুটা উদাহরণ জি স্যার, যে অনেকটা চলে এসেছিল। কক্সবাজারে যে আমরা এখন ডলফিনের দেখছি, আমরা হরিণের বিচরণ দেখছি, লাল কাঁকড়া দেখছি, এগুলো আসলে আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু এই শিক্ষাটা আমাদের আসলে সাস্টেনেবল শিক্ষাটা হওয়া দরকার। এখান থেকে এটা যাতে আমরা ভুলে না যাই। আমরা যেটা হয় কি, ওই যে একটু আগে আমরা যেটা বললাম যে গানের ক্ষেত্রে আমরা ভুলে যাই, তো ভুলে যাওয়া যাবে না এবং এগুলোকে সবসময় ধারাবাহিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। শামস যেটা বললে যে ছোটবেলা থেকে একদম পরিবার থেকে, তার বন্ধু আত্মীয় স্বজনের মধ্য থেকে এই সচেতনতা গুলো তৈরি করতে হবে। যেমন আমরা অনেক সময় অন্যভাবে আমরা যদি নাও নিই, যে অনেক সময় আমরা শিশুদেরকে ছোট ছোট কাজ থেকে একেবারে দূরে রাখি। হয়তো দেখা গেল যে 7 বছর 8 বছর হয়ে গেছে, সে নিজে হাতে ধরে খেতে পারে না, অথবা তাকে দৌড়ে দৌড়ে আমাদের খাওয়াতে হয়। তো পরিবেশের সঙ্গে কিন্তু সে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না। শিশুদেরকে তার খেলার মাঠে নিয়ে যেতে হবে, ঘরের মধ্যে আবদ্ধ রাখতে হবে না। কিন্তু আমরা এখন করোনা পরিস্থিতি, আমরা হয়তো এখন বেরোতে পারছি না, কিন্তু যখন একটা নিশ্চয়ই একটা ভালো সময় আমাদের আসবে, তো শিক্ষার্থীদেরকে অথবা আমাদের সন্তানদেরকে আসলে পরিবেশের কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। যেমন একটা ময়লা হলো, এই ময়লাটা তার নিজের শিশু যদি তার নিজের অবস্থাটা বুঝতে পারে, যদি এমন হয় যে ওই ময়লাটা তার শরীরের জন্য ক্ষতিকর হবে না, তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না, একটা কাগজ পড়লো তার হাত থেকে, ওই কাগজটা তার শিশুই তুলবে, তাহলে এই এই যে ময়লা তোলার যে অভ্যাস ছোটবেলা থেকে, তাহলে কিন্তু সে অভ্যস্ত হবে। এবং আমি এমনও দেখেছি যে অনেকে যেমন তাপ নিজেকে সহ্য করার মানসিকতা নেই। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু কখনো কখনো তাপমাত্রা আমরা দেখি যে 10 ডিগ্রি 12 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যাচ্ছে, আবার কখনো কখনো সেটা 35 ডিগ্রি 38 ডিগ্রি এরকম ডিগ্রিতে চলে যাচ্ছে। তো এখন এই যে আমি মানুষটা একবার 10 ডিগ্রিতে, আবার হচ্ছে 35 ডিগ্রিতে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ভারসাম্য থাকাটা দরকার আছে। এবং আমি যদি ফিল্ডে না যাই, মাঠে গিয়ে কাজ না করি কখনো কখনো, এখন আমরা হয়তো যেটা করছি সব মানসিকতার উপর ছেড়ে দিচ্ছি। আমরা এখন মনস্তত্ত্বের যে ব্যায়ামগুলো সেটা হয়তো করছি, কিন্তু শরীরের কিন্তু ব্যায়াম আমরা আসলে কোনোভাবেই করছি না। আমার যেটা মনে হয়, যেহেতু আগে উত্তরটা দেওয়া হয়েছে যে করোনার প্রভাবটা ইতিবাচক ভাবে কিভাবে পরিবেশের উপর পড়ছে, সেখান থেকে শিক্ষা নেয়া। যেমন আমরা ছোট্ট একটা যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, এই করোনার সময় বলা হচ্ছে যে আমরা আমরা যে এয়ার কন্ডিশন ব্যবহার করি বাসায়, এয়ার কন্ডিশন ব্যবহার করলে সেটা আসলে একটা নির্দিষ্ট ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে, কেউ যদি এখানে ঢুকে তাহলে সেখান থেকে নিজেদের মধ্যে ছড়ানোর প্রবণতা বাড়ছে। তাহলে যে এই যে আমরা যদি এয়ার কন্ডিশনের থেকে থেকে বড় হওয়ার যে আমরা জগৎটা দেখছি, তখন কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে আমরা বড় হচ্ছি। যেই মানুষটা নির্দিষ্ট তাপমাত্রা থেকে, যেই আমি 10 ডিগ্রিতে 11 ডিগ্রিতে যাচ্ছি, আমার বডি কিন্তু সেটা নিচ্ছে না। অথবা সেই 25 ডিগ্রি বা 18 18 ডিগ্রি তাপমাত্রায় আমি বড় হয়ে ওঠা, যে এয়ার কন্ডিশনের ভিতরে থেকে, তখন আমি যখন 35 ডিগ্রিতে যাচ্ছি, তখন কিন্তু বডি নিচ্ছে না। এখন আমাদের যে গ্রামের সাধারণ কৃষক আমরা যদি দেখি, ওনাদের কিন্তু বডি সাস্টেনেবিলিটি খুবই বেশি আমাদের চেয়ে। কারণ কি, ওনারা শারীরিকভাবে পরিশ্রম করেন, মানসিকভাবে পরিশ্রম করেন। তা আমরা এখন উন্নয়নের কথা বলছি, তথ্য প্রযুক্তির কথা বলছি, আমার যেটা মনে হয় শারীরিক ব্যায়ামটা খুবই দরকার। এবং আমরা পরিবেশের সঙ্গে আরেকটা গুরুত্ব প্রদান এখন আমরা ব্যাপক মাত্রায় যুক্ত হচ্ছে রোবোটিক্স এর ব্যবহার। এবং আমি জানি না, যদিও এই মিউজিকের সঙ্গে যুক্ত না, ভবিষ্যতে এই আলোচনাটা ব্যাপক মাত্রায় আসবে, যে অতিমাত্রায় আমরা রোবোটিক্সকে, আমরা রোবট অথবা মেকাট্রনিক্স ইউজ করবো কিনা আমাদের প্রত্যেকটি কাজে। যদি আমি প্রত্যেকটা কাজে ব্যবহার করি, তখন তো আমি অলস বসে আছি। যখন আমি অলস বসে আছি, তখন মোটা হওয়ার প্রবণতা বাড়বে, অন্যান্য রোগগুলো কিন্তু আমাদের শরীরে দানা বাঁধবে এবং অনেক মানুষের কর্মসংস্থান নষ্ট হবে। তো পরিবেশকে শুধুমাত্র প্রাকৃতিক বিভিন্ন উপাদানের সংমিশ্রণ দিয়ে ব্যাখ্যা করা উচিত নয় বলে আমি মনে করি, এবং সেটা একটা সামগ্রিক জায়গা থেকে আমাদের চিন্তা করা দরকার আছে বলে মনে করি। এবং আমি যদি আরেকটা এটা দিয়ে শেষ করছি, আমাদের যে ফ্রিজ ব্যবহার করি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফ্রিজ আছে। এখন আমি কি করছি, একদিনের খাবার এনে 15 দিন খাচ্ছি।
এর মধ্যে হাঁটা চলার খবর নাই। আমি হল থেকে আমার ক্লাসরুমে যাচ্ছি একটা রিক্সায় করে, হাঁটতে চাই না আমরা। আমি নিজেও কখনো কখনো অলসতা কাজ করে, এই অলসতাটা থাকা যাবে না। যতটুকু হাঁটার সুযোগ আছে এই হাঁটাগুলো আমাদেরকে কন্টিনিউ করতে হবে যতটুকু হাঁটা যায়, এবং সেটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু এই যে আমাদের জ্ঞান, সেই জ্ঞান শেষ পর্যন্ত কি কাজে লাগবে? আমি তো শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারি, অসুস্থ নানাভাবেই হতে পারি, কিন্তু আমার মাধ্যমেই কেন আমি অসুস্থ হব? এইটা আসলে নিশ্চিত করা দরকার। এখন আমি যদি দেখি গ্রামে গঞ্জেও এই মেসেজটা আমি দিতে চাই, এই কারণেই গ্রামে গঞ্জে যাদের আসলে খুব একটা ফ্রিজের দরকার পড়ে না, আমার পরিবার, আমি আমি একজন কৃষকের সন্তান, আমার মা একজন কৃষক, তাহলে আমার বাবা মা দুজনই কৃষক, সেই জায়গায় আমার কৃষি জমি আছে, আমার বাসায় কেন ফ্রিজ থাকতে হবে? আমি তো আমার সামান্য সবজিটা আমার জমি থেকে নিয়ে আসতে পারি, অথবা আমি যে সামান্য সবজি অথবা অন্যান্য কেনাকাটা গুলো করা দরকার পার্শ্ববর্তী গ্রাম থেকে একটু হেঁটে অথবা নিজের বাজার থেকে একটু হেঁটে নিয়ে আসতে পারি, অথবা গ্রামে কিন্তু মোড়ে মোড়ে বাজার বসে, সেগুলো থেকে হেঁটে নিয়ে আসতে পারি। এগুলোও কিন্তু পরিবেশ সংক্রান্ত আলোচনার মধ্যে আমরা ছোট ছোট বিষয় কিন্তু আলোচনাটা গুলো নিয়ে আসতে পারি। যখনই আমি হাঁটছি না, বাজারে যাচ্ছি না, তার প্রভাব কিন্তু আমার আজকে মোটা হয়ে যাওয়া, আমার হৃৎপিণ্ডের সমস্যা, অথবা আমার আমার অন্যান্য বডিতে কমপ্লেক্সিটি গুলো তৈরি হচ্ছে। অর্থাৎ পরিবেশকে সামগ্রিক বিবেচনায়, সামগ্রিক ভাবে আমার মনে হয় বিবেচনা করা দরকার। এবং আমরা যদি সত্যিকার অর্থে করোনা থেকে শিক্ষা নেই, আগামীতে একটি সুন্দর পরিবেশ আমরা দেখতে পারবো। একটি সত্যিকারের যে সবুজের কথা আমরা বলি, যে সত্যিকারের সোনার বাংলার আমরা কথা বলি, সবুজের বাংলাদেশের আমরা কথা বলি, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। বাংলাদেশে এখন বনভূমি কিন্তু সরকারি হিসাব অনুযায়ী 17 ভাগ, তাহলে আমাদের বনভূমি হওয়ার কথা হচ্ছে 25 ভাগ কমপক্ষে, তাই না? 25 ভাগ বনভূমি নেই, আমরা কেন 25 ভাগের কথা চিন্তা করবো? আমাদের তো বনভূমি, আমরা কেন 40 ভাগ 50 ভাগের কথা চিন্তা করি না? প্রতিটা বসত বাড়িতে সামাজিক বনায়ন আমাদেরকে করতে হবে। প্রতিটা মানুষ, আমাদের যে, যেমন আমাদের শিক্ষার্থীরা যে ইনিশিয়েটিভ নিয়েছিল, সেখানে আমরা চেয়েছিলাম পরবর্তী আমরা করতে পারিনি, যে আমরা যদি চিন্তা করি যে আমাদের একজন শিক্ষার্থী তার পরিবারকে সাথে নিয়ে গাছ লাগাবে। এইটা যখন আবার, যে আমরা তো এখন ভাইরালের যোগ, কখনো কখনো ভাইরাল ইতিবাচকও হতে পারে। তো এই যে আমরা আমার পরিবারকে সাথে নিয়ে একটা গাছ লাগালাম, অথবা পরিবারের 7 জন মানুষ একসঙ্গে আমরা গাছ লাগালাম, এইটা যদি আমি আবার ফেসবুক অথবা অন্যান্য মাধ্যমে প্রচার করি, তখন ওই যে যে জুয়েল ভাই তার পরিবারকে নিয়ে গাছ লাগালেন, আমি কখনো কখনো সেই কাজটা করার চেষ্টা করি, সবসময় হয়তো সেটা পেরে ওঠা যায় না। তো আমি যখন এটা প্রচার করবো যে আমি আমার পরিবারকে নিয়ে 7টা গাছ লাগালাম আমার সদস্যদেরকে নিয়ে, তাহলে সেটা কিন্তু আরেকজনকে প্রমোট করবে যে না, উনি এইভাবে চিন্তা করেন, আমরা কেন চিন্তাটা করি না? তো আমরা মনে হয় শুধুমাত্র নিজেরা সচেতন হলে হবে না, আসলে আশেপাশের মানুষকে সচেতন করতে হবে। আর সবার আগে আমি যেটা মনে করি, আমাদের করোনা হোক অথবা পরিবেশ সংরক্ষণ না করার বিপদ যেটা আমরা দেখছি, সেখান থেকে হোক এই শিক্ষাগুলো আমার মাধ্যমে, আমার পরিবারের মাধ্যমে, অথবা আমার শিক্ষার্থীদের মাধ্যমে, আমার ইনস্টিটিউটের মাধ্যমে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে কাজ হচ্ছে। এই কাজগুলো আসলে শুরু করতে হবে একেবারে, যেটা বলবে যে পরিবার যে একটা ক্ষুদ্র সংগঠন রয়েছে সেই সংগঠন থেকে। কারণ পরিবারের যে সামাজিকরণ প্রক্রিয়া, সেটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে একজন শিক্ষার্থী অথবা একজন শিশুর, যে তার মনস্তত্ত্বের বিকাশ, তার যে শারীরিক বিকাশ, সেটার সঙ্গে। জি স্যার, অবশ্যই আমরাও চাইবো আমাদের পরিবারকে সাথে নিয়ে ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে কাজ করে যেতে। শামস, শেষ প্রশ্ন করতে চাই ভাইয়া তোমার কাছে, যে জানতে চাচ্ছিলাম করোনা পরিস্থিতিতে তোমরা কোনো কাজ করছো কিনা? আমাদের যেহেতু মাত্রই শুরু করলাম, আমাদের আসলে ম্যান পাওয়ার বলতে আসলে খুবই কম। এরপরও আমরা আসলে যেটুকু সম্ভব আমরা ট্রাই করছি। আমরা ফিউচার চ্যালেঞ্জ কমিউনিটি নামে একটা গ্রুপ খুলেছি, যে গ্রুপে আমাদের সাথে এখন পর্যন্ত 2,500 মানুষজন যুক্ত হয়েছেন। তো আমরা তাদের কাছে প্রশ্ন করেছিলাম যে করোনা পরিস্থিতিতে তারা সবচেয়ে বড় সমস্যার কি সম্মুখীন হচ্ছে, কোন ধরনের সমস্যাটা। আমরা খুবই একটা বেশি সংখ্যক মানুষকে উত্তর পেয়েছিলাম যে তারা আসলে মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে তাদেরকে, বিকজ এতদিন ধরে ঘরে থাকছে। এতদিন ধরে আসলে আমরা আসলে আমাদের জেনারেশন, আমরা টানা এতদিন কখনোই ঘরে, লাস্ট কবে এরকম ঘরে থেকেছি আসলে মানে মনে নাই ঠিক। তো আমরা এভাবে জিজ্ঞেস করেছিলাম, তখন তারা বলেছিলেন যে মানসিক স্বাস্থ্যের অবনতি। আমরা আসলে সেই জিনিসটা নিয়ে কাজ করতে চেয়েছিলাম, যে মানসিক স্বাস্থ্য যত্ন কিভাবে নেওয়া যায় এই করোনাকালীন সময়ে, সেভাবে মানুষকে অ্যাওয়ার করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের একজন ট্রেনি সাইকোলজিস্ট। সে হচ্ছে আমাদের যে অডিয়েন্স আছে তার সাথে শেয়ার করেছিলেন যে তারা যেসব প্রশ্ন করেছিলেন সে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন। আমরা আসলে এই ধরনের অ্যাওয়ারনেস জায়গা থেকে কাজ করার ট্রাই করছি।
করোনার সাথে আরো আমাদের ইকোনমি রিলেটেড, আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড, আমাদের আরো বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট সেক্টর রিলেটেড সামনে হচ্ছে আমাদের সেসব সেক্টর নিয়ে আমরা ঠিক কিভাবে কাজ করতে পারি, অথবা এই কোভিড-19 চলাকালীন সময় আমাদের যেসব সেক্টরে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো থেকে উত্তরণের জন্য আমরা ঠিক কি কি পদক্ষেপ নিতে পারি, এই বিষয়ে আগামীতে আমরা কাজ করব। আপাতত হচ্ছে আমরা ঠিক এই কাজগুলো করি। অনেক ভালো ইনিশিয়েটিভ। আমরা আশা করব যে কাজগুলো খুব সুন্দরভাবে তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো। তো আমরা শেষ করব দাদার গান দিয়ে। তো দাদা, আমাদের এখন কি গান শোনাবেন? আহ, যেহেতু খুব চ্যালেঞ্জিং একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, তো জি সবার মনোবল বৃদ্ধি করে এরকম একটা গান দিয়ে মনে হয় শেষ করা উচিত, যে আমরা জি, সবাই অবশ্যই। একসাথে থাকবো, একসাথে বাঁচবো, আমরা সবাই একসাথে আবার মিলিত হব, একসাথে কাজ করব। তো এটা বাচ্চারা গায় গানটা, কিন্তু গানটা সবার জন্যই প্রযোজ্য। তো তোমরাও আমার সাথে গাইতে পারো চাইলে। আমরা করব জয়। জি দাদা, আপনি শুরু করেন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, করব জয়। আমরা করব জয় নিশ্চয়। বুকের গভীর হাজার, বুকের গভীরে আছে প্রত্যয়, আমাদের নেই কোনো ভয় আজ আর। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা জয় অনেক করব ধন্যবাদ সবাই দাদা। একদিন, আমরা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসব, এটাই কামনা আর কি। এই ইনশাআল্লাহ জন্যই এটা দাদা, গাওয়া। আমরা খুব শীঘ্রই বের হয়ে আসবো আশা করছি। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এত সময় দেওয়ার জন্য। আলোচনাটা আসলে অনেক ফ্রুটফুল ছিল এবং সবাই বলছিলেন, আমাদের সাথে শেষ দিকে যোগ দিয়েছিলেন সেলিনা চৌধুরী, তামিম আপু, কবির হোসেন, তাহমিনা পিঙ্কি, দীপ্তি আপু ছিলেন। সবার কাছে আলোচনাটা অনেক ভালো লেগেছে এবং আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদের সাথে একটু সময় শেয়ার করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। স্যার, আপনার তোমাকেও স্যার ধন্যবাদ মিউট মাসুমা। হয়ে গিয়েছে। জি দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অবসর সময়ে আমাদেরকে আলোচনায় যুক্ত করার সুযোগ দেওয়ার জন্য। জি স্যার, স্যার অনেক ধন্যবাদ। স্যার আগামীতেও এরকম প্রোগ্রামে অংশ স্যার প্রোগ্রামে অ্যারেঞ্জ করতে চাই, যাতে আপনারাও অংশগ্রহণ করতে পারেন এবং ভবিষ্যতে আশা করছি আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের। শুভ বিদায় আসসালামু সবাইকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তো আমরা ছোটবেলায় গানে অনেকবার শুনেছি, একদিন তোর নাও মাঝি ভাসবে না রে নীল নদীর জলে, আহ যন্ত্রের নাও ধোয়া ছাইরা করবে আধার নীল আকাশটারে। আমাদের আকাশটা কিন্তু আসলেই খুব বেশি আধার কালো হয়ে গিয়েছে। এখনই সময় আমাদের সচেতন হওয়ার। তো আসুন আমরা সবাই সচেতন হয়ে আমাদের পরিবেশটাকে ভালোবাসি, আমাদের পরিবেশটাকে ভালো রাখি। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।